ড্রামা শুরু হয় আমাদের একজন ব্রেইন সার্জনকে দেখিয়ে, যার নাম ছিল লিন। আজ তার জীবনের সব থেকে বড় অপারেশন। এটা যদি সে কমপ্লিট করতে পারে তাহলে সে সাকসেস। সে অনেক কষ্টে তার অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। অপারেশন যেহেতু সাকসেসফুল ছিল তাই সে অনেক বেশি খুশি ছিল। অনেক ধৈর্যের ফল ছিল এটা তার জন্য। বাহিরে বের হয়ে এলে সবাই তাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ এটা তার জীবনের সব থেকে বড় অপারেশন। আর এত ছোট বয়সে সে এত কিছু করতে পারছিল, এটা তার জন্য অনেক কিছু ছিল। ডক্টররাও তার এই বিষয় নিয়েই কথা বলছিল। লিন ভালো ডক্টরের সাথে ভালো মন মানসিকতার মানুষ ছিল, মানুষকে সাহায্য করতে পছন্দ করত। তখনই সে তার ছোটবেলার বন্ধুকে কল করে। শাও জিয়াকি তাকে কল করে, সে তার সাথে কথা বলছিল। লিন তখন তাকে জানায় সে তার লাইফের সব থেকে বড় অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করেছে। শাও জিয়াকি বলে, তাহলে তো অনেক ভালো কাজ। আচ্ছা, তোমাকে এক কাজ করা উচিত, একটি ব্ল্যাঙ্ক ডেট অ্যাটেন্ড করা উচিত। তখন সে রাজি হয় না ওই ডেটের জন্য। তখন তার বন্ধু তাকে জানায় যে ডেটটি হচ্ছে ওই মেয়েটির সাথে, যাকে সে পছন্দ করে। মেয়েটির বাবা অনেক বড় ব্যবসায়ী ছিল, যার কারণে সে অনেক সহজেই রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা, আমি এখনই বের হচ্ছি ডেটের জন্য। তখন তার বন্ধু অনেক খুশি হয়ে যায়। রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে সে যাচ্ছিল। তার মনের মধ্যে অনেক খুশি ছিল যে সে ওই জায়গায় যাবে আর মেয়েটির সাথে দেখা করবে। মেয়েটিকে সে পছন্দ করে, সে দেখতে অনেক সুন্দরী ছিল। তখনই তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল হয়তো সে মারাই যাবে। সিন পরিবর্তন হয়, আমাদের নায়িকাকে দেখানো হয় যে কিনা তার ছোট ভাইয়ের সাথে বসেছিল। তার নাম হচ্ছে জিয়ান। জিয়ান বসে বসে যখন বই পড়ছিল তখন তার ভাই তাকে তাদের বিজনেস সম্পর্কে বলছিল, তার বাবার বিজনেস কেমন যাচ্ছে। সে এই নিউজগুলো ইগনোর করে, কারণ তার ভালো লাগছিল না। তখনই দরজায় কেউ নক করে। সে বুঝতে পারে হয়তো তার টিচার চলে এসেছে। তাই সে বলে, আচ্ছা, আমি দেখে আসছি, হয়তো আমার নতুন টিচার। তখন সে দৌড়ে চলে যায় টিচারকে দেখতে। জিন সুন্দর করে দরজা খুলে দেয়। দরজা খুলেই সেও হ্যান্ডসাম একজন ছেলেকে দেখতে পায়, যাকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটি আসলেই দেখতে হ্যান্ডসাম ছিল আর তার টিচার ছিল। টিচারের নাম হচ্ছে জিয়াংশু, যে কিনা তার টিচার, তাও আবার হোম টিউটর। সিন পরিবর্তন হয় 2012 সালে। এখানে আমরা জিনকে দেখতে পাই। জিন তার গ্রাজুয়েশন কমপ্লিট করে তার স্কুলের দিকে যাচ্ছিল। সে তার নিজের শহরে আসে। আজ তাদের সব বন্ধুরা নিজেদের গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিল। আসার পর তার বান্ধবীদের সাথে তার দেখা হয়ে যায়। তখন তারা দেখতে পায় জুয়াংশু তার রুমমেটের সাথে আসছিল। আর তার রুমমেট সবাইকে প্রাউডলি বলে যে জুয়াংশুর নতুন একটি জব হয়েছে, তাও আবার ব্যাংকে। তার স্যালারি অনেক বেশি, আর সে আজ সবাইকে ট্রিট দিবে। জিন এখানে কিছুটা আনইজি ফিল করে। তারপর তারা সবাই ডিনারের জন্য চলে আসে। ডিনারের বিল দেওয়ার কথা ছিল দুইজনের। তখন তারা বলে যে আলাদা আলাদা ট্রিট দিলেই তো হয়, দুইজনের কেন ভাগাভাগি করে বিল দিতে হবে। তখন আমরা জিয়াংশুকে দেখতে পাই, যে কিনা অনেকগুলো খাবার অর্ডার করে ফেলে আর সবাইকেই খাবারগুলো খেতে দেয়। সবাই তখন খাবার এনজয় করছিল। এখানে জিন চুপচাপ বসেছিল, সে তেমন কথা বলছিল না। আসলে সে কারোর সাথেই তেমন কথা বলছিল না, চুপচাপ বসেছিল। তাদের মধ্যে থাকা এক বান্ধবী একটি জবের বিষয়ে কথা বলছিল। তখন সবাই বলে এই জবটির জন্য ট্রাই করবে। জিয়াংশুও বলছিল যে সেও ট্রাই করবে। তবে একমাত্র জিনি কিছু বলে না। সে বলে, আমি ট্রাই করব না, যে জব আছে ওইটাই আমি করব। তখন আমরা দেখতে পাই তাদের বান্ধবীদের, যারা কিনা কিছুটা জেলাস ফিল করছিল আর বলছিল, তোর লাইফ তো সেট, তোর বাবার বিজনেস রয়েছে, তোর কাছেও ভালো জব রয়েছে, স্ট্রাগল কি তা তো আমরা বলতে পারবো, তোদের মতো মানুষ কি স্ট্রাগল বুঝবে। এখানে তারা একে অপরের দিকে তাকায়। জিয়াংশু বুঝতে পারে জিনের মনের অবস্থা। তারপর জিয়াংশু জিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি একদিন আগে নানজিং কেন চলে এলে। তখন সে বলে, এমনিতেই আমার ভালো লাগছিল না তাই। তখন জিয়াংশু বলে, হ্যাঁ, তোমার ভালো লাগবেই কিভাবে, বাবার তো অনেক টাকা আছে, কোনোদিন তো নিজে থেকে চেষ্টা করে কোনো কিছু করনি, তাহলে বুঝবে কিভাবে। মানে জিনকে সবাই তার বাবা টাকা নিয়ে খোঁটা দিত। তখন তার কথাগুলো তার একদম হৃদয়ে গিয়ে লাগে। সে বুঝতেও পারে না তাকে সবাই কেন এত অপমান করে কথা বলতো। সিন চলে আসে তার বাসায়। তার ফুফু আজ বাসায় এসেছিল। তারা বসে বসে খাবার খাচ্ছিল। তখন তার ফুফু তার বাবার সম্পর্কে বলতে শুরু করে, তোর মতো স্বার্থপর কি আর দুনিয়াতে দুটো রয়েছে? আমার তো মনে হচ্ছে নেই, কারণ তুই যা করেছিস তা আজ পর্যন্ত কেউ করার কল্পনাও করতে পারেনি।
যখন তোর টাকা ছিল না তখন জিনের মা তোর পাশে ছিল, আর যখন তোর টাকা হয়ে গেল তখনই তুই জিনের মাকে ছুঁড়ে ফেলে দিলি, তাও আবার অন্য একটি মেয়ের জন্য। জিন তখন ভরসা খুঁজে পায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে নিজেকে প্রমাণ করবে। তাই সে একটি জব এক্সিবিশনের জন্য ইন্টারভিউ দিতে চলে যায়। যেহেতু তার এক্সপিরিয়েন্স ছিল না তাই তাকে কোনো কোম্পানিই নিতে চায় না, মানে তাকে কেউই তেমন পাত্তা দিচ্ছিল না। এটা আবার তার বন্ধু লক্ষ্য করে, তার সিভিটি নিয়ে চলে যায় আর বলে, দাও আমার কাছে, আমি দেখে আসছি। তারপর সে একটি কোম্পানির কাছে যায় আর গিয়ে বলে যে, ম্যাম, এই সিভিটা ভুলে হয়তো কোথাও পড়ে গিয়েছিল, আপনারা এটা রেখে দিতে পারেন। তখন সে বলে যে এটা কে দিয়েছে। সে কারোর নাম বলে যে উনি দিয়েছেন। তারপর আমরা আমাদের নায়ককে দেখতে পাই। লিন এখানে চলে আসে। সে আগে তো ডক্টর ছিল, এখন ডক্টর নয়, কোনো এক কোম্পানির সিও। জিয়াংশু যখন তার এই সিভিটি নিয়ে যায় তখন তার সাথে থাকা অন্যান্য মেয়েরা অনেক জেলাস ফিল করে। মনে মনে ভাবে, আমরা সব রুল ফলো করলাম, সবকিছু কমপ্লিট করলাম, কিন্তু স্পেশাল অ্যাটেনশন তাকে দেওয়া হলো, এটা তো একদমই ঠিক হলো না। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার রুমে বসা ছিল। তখন ওই কোম্পানি থেকে তার কাছে টেক্সট আসে, আর ওই কোম্পানি থেকে তাকে ইন্টারভিউ টেক্সট, শুধু তার বাবার নামের জন্য, আর কিছুই না। কিন্তু সে এই বিষয়গুলো জানতো না। তার বান্ধবী ফোন হারিয়ে ফেলেছিল, যার কারণে সে টেক্সটের অপেক্ষা করলেও কোনো লাভ হয় না, আর তাকে তো টেক্সট পাঠানোও হবে না। এদিকে আমরা জিনকে দেখতে পাই, সে প্র্যাকটিস করছিল, কারণ সে খুব ভালোভাবে এই ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে চাচ্ছিল। তার বাবার পরিচয় ছাড়া নিজে থেকে কিছু করার চেষ্টা ছিল তার মধ্যে। তার বান্ধবী বলে, তোর এই কাগজে স্পেশালি আমাদের বন্ধু সাইন করেছে। সে যেহেতু জব করে আর তোকে রেকমেন্ডেশন করেছে, তাই হয়তো তোকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কিন্তু সে বলে, আমি কারো দয়ায় বাঁচতে চাই না, বা আমার বাবার নামে বাঁচতে চাই না, আমি আমার পরিচয়ে বাঁচতে চাই। পরদিন সে ইন্টারভিউর জন্য পৌঁছে যায়। সে জানতোই না ইন্টারভিউ তার জন্য আগে থেকে ফিক্সড করে রাখা হয়েছিল। তাকে যে সিলেক্ট করা হয়েছে এই বিষয়গুলোও তার অজানা ছিল। সে তার মতো করে সুন্দর করে ইন্টারভিউ দেয়। শুধু তার বাবার নামের জন্যই তার জব হয়ে যায়। কারণ যেই কোম্পানিটিতে সে জবের জন্য এসেছিল, ওই কোম্পানি আর তার বাবার কোম্পানি বহু বছর ধরে একসাথে কাজ করে আসছে। অন্যদিকে আমরা সেম কোম্পানিতে একটি মিটিং দেখতে পাই। মিটিংয়ে সবাই বসি নিয়ে কথা বলছিল, বসি দিয়ে তারা কিভাবে লাভজনক ব্যবসা করতে পারবে। এখানে সবাই এক ধরনের মত দিলেও ডক্টর এখানে কিছুটা ভিন্ন ধরনের মত দেয়। হ্যাঁ, সে আগে ডক্টর ছিল, কিন্তু এখন সে এই পেশায় একদমই নতুন। 1 বছর হয়েছে জয়েন করেছে, কিন্তু তার কথাবার্তার ধরন পুরোই উল্টো ছিল। সে তাদেরকে বোঝায় যে বসি বাজারে তেমন একটি চলে না, তাই এই কাজ রেখে আমাদের অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে। এই বিষয় নিয়ে যদি আমরা বিজনেস করি তাহলে আমাদের বিজনেস তেমন ভালো এগোবে না। কিছুদিনের জন্য চলতে পারে, কিন্তু সব সময়ের জন্য চলবে না। আমাদের এমন একটি প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে যেটা সব সময়ই মার্কেটে সাকসেসফুলি চলে। কোম্পানির প্রেসিডেন্ট অনেক বেশি খুশি হয়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা ভার্সিটিতে ছিল, তার বান্ধবীদের সাথে গল্প করছিল যে কিভাবে তার জবটি হয়েছে। তখন তার অন্য একটি বান্ধবী রেগে যায়, কারণ তারও সেম কোম্পানিতে সিভি জমা দেওয়া ছিল, কিন্তু তার হয়নি, এই জন্য তার অনেক বেশি মন খারাপ হয়। কিন্তু সে এই বিষয়গুলো বুঝতে পারে না, কারণ জিয়ান এইসব বিষয় নিয়ে পাত্তাই দিচ্ছিল না। এদিকে জুয়াংশুকে দেখানো হয় যে কিনা তাদের বান্ধবীর বাসায় যায়। তখন ওই মেয়েটি বলে যে, আচ্ছা, তোমাকে কিছু কথা বলার ছিল। এই জবটির জন্য আমাকে কেন কল করা হলো না, তুমি একটু কথা বলে দেখতে পারবে? সে বিষয়গুলো নিয়ে কথা বলে না। এদিকে আমাদের জিয়ানকে দেখানো হয় যে কিনা অন্য একটি কোম্পানি থেকে একটি কল পায়, আর তাকে কল করে জানানো হয় সে এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়, কারণ একের পর এক কোম্পানি থেকে তার জন্য জবের অফার আসছিল। কিন্তু সে এখনো জবের জন্য প্রিপেয়ার ছিল না। তখনই তার এক বান্ধবী আসে আর তাকে একটি জায়গায় যাওয়ার কথা বলে। সে মনে করে হয়তো কোনো ট্রিট রয়েছে, কিন্তু সে যাওয়ার পর জানতে পারে এখানে তাকে অপমান করার জন্য ডাকা হয়েছে। অপমান বলতে আমি বলে দেই যে তার যে জবের ইন্টারভিউয়ের জন্য কল এসেছিল, এটা নাকি তার বান্ধবীদের জন্যও ছিল। সে নাকি এটা হাইড করে গিয়েছে, যার কারণে তার বান্ধবীরা আজ পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি। বান্ধবীরা বলে ভুল হবে শুধু এই বান্ধবীটা। কিন্তু সে বলে যে না, সে এমনটি করেনি। তাই সে একটি ভুল নাম্বারে কল করে কথা বলার চেষ্টা করে। আর সে যে ভুল নাম্বারে কল করেছিল এটা তার বন্ধু বুঝতে পারে। যার কারণে তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। আর কথা বলে জানতে পারে যে সে আসলে ভুল নাম্বারেই কল করেছিল। এটা জানার পর জিনের ইমেজ সবার কাছে অনেক বেশি খারাপ হয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থুতু দিচ্ছিল। তখন সে অনেক বেশি কষ্ট পায়।
তার এতটাই খারাপ লাগে যে নিজের বাসায় না গিয়ে সে তার চাচার বাসায় চলে যায়। তার চাচার তো ভাই তাকে জিজ্ঞাসা করে, তুই কি ব্রোকেন? তখন সে কিছু না বলে তার বিছানায় পড়ে কান্না করছিল। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। পরদিন সে যখন ভার্সিটিতে আসে তখন সে বিষয়গুলো নিয়ে তদন্ত করে। এদিকে আমরা তার ওই বান্ধবীটিকে দেখতে পাই যার নাম ছিল ইয়নজি। ইয়নজি তাকে বলে যে এই ফোনটি আমাকে জিয়ানশু দিয়েছে। ফোনটি সুন্দর না? আমি আমার লাইফের সবথেকে ভালো জিনিস পেয়েছি বয়ফ্রেন্ড হিসাবে তাকে পেয়ে। তারপর আমরা দেখতে পাই তাদের বান্ধবীদের গ্রুপের ডিনার ছিল। সবাই এখানে ডিনার এনজয় করছিল, শুধু ছিল না জিয়ান। জিয়ান যেহেতু ছিল না তাই জিয়ানের কথা কেউ মনেও করে না। কারণ সবাই তো জিয়ানকে ভুল বুঝেছিল। জিয়ান নাকি তাদের এত বড় ক্ষতি করেছে। কিছুক্ষণ পরই জিয়ান এখানে কিছু প্রমাণ নিয়ে আসে। বলে, এই হচ্ছে কাগজ যে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। তারপর সে পেনড্রাইভে করে কিছু রেকর্ড নিয়ে আসে, ওই রেকর্ডারটি তাদেরকে শোনায়। রেকর্ডার শোনার পর তাদের বান্ধবীরা বুঝতে পারে যে সে আসলেই নির্দোষ ছিল। ওই কোম্পানিই দোষ করেছিল। যেহেতু তার বান্ধবীদের সাথে এখন তার সম্পর্ক ভালো ছিল তাই তারা রাস্তা দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। তখন জিয়ান বলে সে একটি কোম্পানি থেকে অফার পেয়েছে কিন্তু এই কোম্পানিতে সে জয়েন করতে চাচ্ছে না। তখন তার বান্ধবীরা তাকে বলে জয়েন করার কথা। সে বলে পরবর্তীতে চিন্তা করে দেখবে। এদিকে আমাদের জিয়ানসুকে দেখানো হয় যে কিনা বসে পড়ালেখা করছিল। তখন এখানে সিয়নজির মা চলে আসে আর তাকে জানায় যে আচ্ছা বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। আমি চাই যে তুমি আমার মেয়েকে বিয়ে করে ফেলো। আমি জানি তুমি তাকে পছন্দ করো, যার কারণে তাকে একটি ফোন দিয়েছো। কিন্তু সে এখানে বুঝতেই পারে না বিষয়গুলো কি। সে ফোন দিয়েছিল এক কারণে, কিন্তু ঘটনা এখানে উল্টো সে ঘটিয়ে ফেলেছে। তারপর আমাদের জিয়ানকে দেখানো হয় সে তার অ্যাসাইনমেন্ট নিয়ে প্রফেসরের কাছে যায়। প্রফেসর অনেক রেগে ছিল আর এখানে আগে থেকেই জিয়ানসু ছিল। জিয়ানসুকে দেখে সে বুঝতে পারে না কি বলবে। অ্যাসাইনমেন্ট সে প্রফেসরের কাছে দিলে প্রফেসর তাকে বলে যে দেখো, লেখাপড়ায় একটু মনোযোগ দিলেও তো পারো, রিসার্চগুলো ভালোভাবে করতে পারো। তোমার রিসার্চ একদমই ভুল রয়েছে, এগুলো দিয়ে কোনোদিনও কোনো কাজ হবে না। তুমি ভালোভাবে পড়ালেখা করো, আর না হয় তুমি পড়ালেখা ছেড়ে দাও। তখন জিয়াংসু বলে যে হয়তো সে চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি। আমি তাকে রিচার্জে সাহায্য করতে পারবো যদি সে চায়। তবে জিন এখানে কোনোভাবেই রাজি হয় না। সে বলে যে না থাক, আমি নিজেই রিসার্চ করে নিতে পারবো, আমার কারো প্রয়োজন নেই। আর তার এই কথাগুলো শুনে প্রফেসর তাকে বলে যে দেখো, প্রথমে তো তুমি অ্যাসাইনমেন্টে ভুল করেছো, উপর থেকে তুমি বেয়াদবি করছো। তারপর সে জিন এখান থেকে চলে যায়। জিয়ানসু এখনো তাকে অফার করে, তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি। কিন্তু জিন তাকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। সে যখন বাসায় ফিরছিল তখন তার বান্ধবীর সাথে তার দেখা হয়। তখন সে বলে যে আসলে ভুল আমাদের, আমরা ইচ্ছে করে সবকিছু করিনি। আমরা জানতাম না যে জিয়ানসু তোমাকে ফিরিয়ে দিবে। তখন সে বলে দেখো, আমি খুব ভালো করে সত্যটা জানি। আমার কাছ থেকে সত্য লুকানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। তুমি আর তোমার বান্ধবী মিলে ওই দিন যে কথাগুলো বলছিলে ওইগুলো আমি শুনেছিলাম। আগে থেকে যদি আমি এইসব কিছু জানতাম তাহলে আমার মনের কথা জিয়ানসুকে আমি কখনোই বলতাম না। তোমরা আমাকে প্ল্যান করে এইসব করিয়েছো, তাই না? কিন্তু আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমি আমার মনের কথা তাকে বলে দিয়েছি। এখন সে অ্যাকসেপ্ট করবে কিনা এটা তার বিষয়। একথা বলেই সে এখান থেকে চলে যায়। তারপর সে তার চাচাতো ভাইয়ের সাথে বসে বসে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করছিল। তখনই তার কাছে কল আসে। কলটি করেছিল জিয়ানসু। তাকে বলে তোমার জন্য আমি এক্সাম পেপার লিখে রেখেছি। তুমি এক কাজ করো, রিচার্জের সব পেপার আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি প্রিন্ট করে প্রফেসরকে দিয়ে দিও। সে তখন বলে যে না থাক, এইসবের প্রয়োজন নেই। তার ভাই বলে সে তোকে সাহায্য করছে, তাহলে তুই কেন নিচ্ছিস না? তারপর সে জিয়ানসুর রুমমেটকে কল করে। আর কল করে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা জিয়ানসু কি তার জন্য এইসব তৈরি করেছিল? তখন তারা জানায় হ্যাঁ, জিয়ানসু অনেক কষ্ট করে তার জন্য এই অ্যাসাইনমেন্টটি তৈরি করেছে। এটা জানার পর তার অনেক রাগ হয় বা তার ভালোও লাগে, কিন্তু সে মনে করছিল হয়তো সে এটা শুধুমাত্রই তার ক্লাসমেট হিসেবে করেছে, যার কারণে সে এটা ডিলিট করে দেয়। তারপর সে নিজে থেকে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে স্যারের কাছে নিয়ে যায়। তখন স্যার তার উপর অনেক খুশি হয় আর বলে আজকের কাজটি বেস্ট হয়েছে।
তুমি যদি এইভাবে কাজ করতে পারো তাহলে তুমি লাইফে সাকসেস হতে পারবে। স্যার তাকে এই বিষয়ে অনেকক্ষণ যাবৎ ভাষণ দিতে শুরু করে। তারপর সে এখান থেকে বেরিয়ে আসে। আসার সময় সে দেখতে পায় কিছু মেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আর তারা অনেক সুন্দর, সুন্দর পিকচার উঠাচ্ছে। সে এখান থেকেও মোটিভেশন পায়। সে তার বাইকে নিয়ে স্কুলে যাচ্ছিল। কারণ তার ফুফু তার ফুফাতো ভাইকে পড়ালেখা করাতে চাচ্ছিল না। কারণ তার পড়ালেখা একদমই ভালো ছিল না। যেহেতু সে সাহায্য করেছে তাই ভাই তাকে অনেক ধন্যবাদ জানায়। এখানে তার জিয়ানসুর ভাই জিয়ান ফিউ এর সাথে দেখা হয়ে যায়। জিয়ান ফিউ তার সাথে কথা বলে। তখন তারা একটি খাবার টেবিলে গিয়ে খাবার খেতে শুরু করে। রেস্টুরেন্টে যখন সে খাবার খাচ্ছিল তখন সে বারবার আনইজি ফিল করছিল। কারণ তার ফিভারের কারণে এক্সাম একদমই ভালো হয়নি। তখন সে তাকে বুঝিয়ে বলে, দেখো এমনটা আমার সাথেও ঘটেছিল। যখন আমি ছোট ছিলাম এক্সাম দিয়েছিলাম তখন এক্সাম ভালো হয়নি। আজ যেহেতু জিয়ানসুর ভাইয়ের এক্সাম ছিল তাই সে এখানে আসে। রেস্টুরেন্টে বসে কিছু খাবার অর্ডার করে। জিন যেহেতু ওই দিন রাতে ট্রিট দিয়েছিল তাই সে এই ট্রিটটি রিটার্ন করতে চায়, যার কারণে সে তার জন্য কিছু খাবার অর্ডার করে। এদিকে আমরা জিনকে দেখতে পাই সে তাকে ইগনোর করছিল আর মনে পড়ে যায় তার অতীতের কথা। যখন সে তার কাছ থেকে টাকা নিয়েছিল রিপিট করার সময় সে তাকে কিছু বেনিফিট দিয়ে দিয়েছিল। আর এই জন্য সে অনেক কষ্টও পেয়েছিল, কিন্তু সে এগুলো এখানে প্রকাশ করে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে সে কারো কাছে ঋণী থাকতে চায় না। জিন তার কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল যতক্ষণ পর্যন্ত তাদের ভাইদের এক্সাম শেষ না হয়। রুহান তার বোনকে বলে, আচ্ছা আপু, তোর জন্য কি আমি ডেট ফিক্সড করে দিব? তখন সে বলে, কি সব বলছিস? আমার জন্য তুই ডেট ফিক্সড করতে যাবি কেন? আমি কি বলেছি আমি কোথাও ডেট করতে চাই? তখন সে বলে, না আমার মনে হলো তাই বললাম। তারপর আমাদের তাদের ক্লাসের সিন দেখানো হয়। ধীরে ধীরে তাদের ক্লাস শেষের দিকে ছিল। সবাই এখন তাদের মতো করে সবকিছু গুছিয়ে নিবে। আর সবাই চলে যাচ্ছিল এক্সাম হলে। এক্সাম যেহেতু শেষ, তাদের গ্রাজুয়েশন কমপ্লিট, এখন সবার মধ্যে হাই হ্যালো বা বায়ের প্রতিযোগিতা চলছিল। এখানে তাদের বান্ধবীদের মধ্যে সম্পর্ক যাদের সাথে খারাপ ছিল তাদের সম্পর্কও ভালো হয়ে যায়। কারণ এখন তো তারা এখান থেকে চলে যাবে, তাই না? তাদের সবার সম্পর্ক যখন ভালো হয়ে যায় তখন তারা একে অপরের কাছ থেকে বিদায় নিতে শুরু করে। বিদায়ের বেলা যতই ঘনিয়ে আসছিল তাদের যেন অনেক কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত তাদের বিদায়ের দিন চলে আসে। তারা একসাথে নিজের সবকিছু গুছিয়ে রেল স্টেশনের দিকে এগিয়ে যায়। কারণ তারা সবাই তাদের শহরে যাচ্ছিল। আজকের পর থেকে হয়তো তাদের আর কখনোই দেখা হবে না। এইভাবেই তারা ট্রেনের অপেক্ষা করে। ট্রেন আসলে সবাই ট্রেনে উঠে পড়ে। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে যায় জিনের সাথে। সে ট্রেনে উঠতে পারে না। সাথে আমরা জিয়ানসুকে দেখতে পাই। সেও ট্রেন মিস করেছিল। জিন যখন জিয়ান হুকে তার পিছনে দেখতে পায় তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, তুমি আমাকে লক্ষ্য করোনি? আমি তোমার পিছনেই ছিলাম। তখন সে বলে, ও আচ্ছা। তখন আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় জিন যখন বাসে ওঠার চেষ্টা করছিল তখন সে মানুষের ধাক্কাধাক্কিতে পড়ে যেতে যাচ্ছিল। তখন জিয়ান হুই তাকে সেভ করেছিল। যখন তার মনে পড়ে যায় তখন সে বুঝতে পারে। এখানে সে তার সাথে কোনো কথা বলে না। জিয়ানহুর কাছে তার বন্ধুদের কল আসে। জিন যখন জিজ্ঞাসা করে কে কল করেছিল তখন জিয়ানসু বলে যে আমার বন্ধুরা কল করেছিল। তখন সে বলে, কি বলেছ? আমি বলেছি যে আমি তোমার সাথে রয়েছি। তারা কি বলেছে? তারা বলেছে যাতে আমরা একটি ট্যাক্সি করে এখান থেকে চলে যাই। তখন জিন বলে, আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই, তাহলে কিভাবে যাব? তোমার কাছে আছে কি? তখন সে বলে, না আমার কাছেও তো কোনো ক্যাশ টাকা নেই। তাহলে এক কাজ করো, আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোস্টেলের দিকে রওনা হই। তখন সে বলে, এতটা রাস্তা হাঁটতে হাঁটতে যাব? তখন জিয়ানসু বলে, এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? তারপর তারা দুইজন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জিনের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ তার হাই হিল পরা ছিল। হাই হিল পরে থাকার কারণে সে যে পায়ে ব্যথা পাচ্ছিল এটা জিয়াংসু বুঝতে পারে। তখন তাকে বলে, আচ্ছা ধীরে ধীরে হাঁটো, আমি তোমার অপেক্ষায় আছি। তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তাদের হোস্টেলের কাছে চলে আসে। জিয়াংসু জিনকে ভিতরে যাওয়ার কথা বলে। জিন তাকে কিছু না বলেই ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই সে ছাদের উপর থেকে তাকে বাই জানাচ্ছিল আর মনে মনে বলছিল, আজ থেকে আমি আমার মন থেকে তোমাকে রিমুভ করে দিলাম জিয়ানসু। আজকের পর থেকে তোমার প্রতি কোনো ফিলিংস রাখবো না। সিন চলে আসে পরদিন সকালে। জিন আর তার ভাই মিলে তাদের বাবা মায়ের কাছে যাচ্ছিল।
জিন তার মায়ের সাথে দেখা করে আর তার যে একটি কোম্পানিতে জব হয়েছে ওই কোম্পানির নামটি বলে। তার মা বলে, এটা তো আমাদের কোম্পানি, 40% শেয়ার রয়েছে আমাদের, আর তোমার বাবাও চায় তুমি এই কোম্পানিতে জব করো। তখন সে বলে, সত্যি বলছো মা, এই কোম্পানিতে আমাদের 40% শেয়ার রয়েছে? তখন সে বলে, হ্যাঁ, সত্যিই আমাদের 40% শেয়ার রয়েছে, তুমি চিন্তা করে দেখতে পারো, তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি জবটি করতে পারো। তারপর তার বাবার সাথে তার দেখা হয়। তার বাবা তাকে অন্য একটি কোম্পানিতে জয়েন করার কথা বলে। একবার তো তার নিজের কোম্পানিতেও জয়েন করার জন্য তাকে উৎসাহ দেয়, কিন্তু এখানে সে বলে যে আমার মা যেখানে আমাকে জয়েন করার কথা বলবে আমি ওই জায়গায় জয়েন করব। তারপর সে তার মায়ের কাছে চলে আসে আর মাকে জিজ্ঞাসাবাদ করে। মা তখন বলে, তোমার যোগ্যতায় জব পেয়েছো, জব হাতছাড়া করার প্রয়োজন নেই। সিন পরিবর্তন হয়, আমাদের লিনকে দেখানো হয়। আজ তাদের অফিসের একটি মিটিং ছিল। মিটিংটি ছিল লি আর জিয়ানসুর মধ্যে। লি জিয়ানসুকে বলে, আচ্ছা আচ্ছা, তুমি যে মেয়েটির জন্য রিকোয়েস্ট করেছিলে সে কি জব জয়েন করেছে? তখন জিয়ানসু বলে, না, সে জব জয়েন করেনি, সে অন্য কোনো কোম্পানিতে জব করতে চায়। তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই, সে কোম্পানিতে জয়েন করে ফেলেছিল, কিন্তু এটা হয়তো সে জানতো না। রাতের বেলায় জিন আর তার বান্ধবীরা মিলে কাজ করছিল। হুট করে তাদের নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কারণে তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না। সিদ্ধান্ত নেয় অফিসে গিয়ে কাজ কমপ্লিট করে আসবে। রক সিজার পেপার খেলার মাধ্যমে এখানে জিনের উপর কাজটি পড়ে। তারপর সে ল্যাপটপ নিয়ে অফিসে চলে যায়। অফিসে তার ডাটাগুলো যখন সে ডাউনলোড করছিল তখনই আমরা লিনকে দেখতে পাই, যে কিনা অফিসের মধ্যে আসে। অফিসের লাইট জ্বলার কারণে জিন নিচে লুকিয়ে পড়ে। তবে লি তাকে দেখতে পায়। লি তাকে বাহিরে আসার কথা বললে সে তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি অফিসে কি করছো? তখন সে বলে, আমি এই অফিসেরই মেম্বার, আসলে কিছু ফাইলপত্র ডাউনলোড করার ছিল, যার কারণে আমি এখানে এসেছিলাম। লি তখন তাকে প্রশ্ন করে, তুমি কি আগে আমাকে কখনো দেখোনি? তখন সে নাতে জবাব দেয়। লি বলে, আচ্ছা, তুমি কাজ শেষ করে চলে যাও। সে তার কাজ কমপ্লিট করে এখান থেকে বাসায় ফিরে আসে। পরদিন যখন অফিসে যায় তার কলিগ তাকে জানায়, আজ আমাদের কোম্পানিতে নতুন সিইও আসছেন, ওনার সবকিছু প্রস্তুত হয়ে পড়েছে। তখনই আমরা দেখতে পাই তাদের নতুন সিইও অন্য কেউ না, লি ছিল। লিকে দেখে সে তো অবাক হয়, সাথে জিনও লিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতেই পারেনি তাদের আবার দেখা হবে। কোম্পানিতে আসার পরই সে জানতে পারে জিন নাকি অনেক বড় একটি ভুল করেছে, তাও আবার ফাইন্যান্সিয়াল। এটা জানার পর সে সবকিছু নিজের উপর নিয়ে নেয় আর বলে সবকিছু সে নিজে হ্যান্ডেল করে নেবে। এটা শুনে জিন বুঝতেই পারে না আসলে সে কেন এটা করছিল। তখন আমরা এই কোম্পানির ম্যানেজারকে দেখতে পাই, যাকে দেখতে একদম শয়তানের মতো মনে হচ্ছিল। এই লোকটাকে দেখে আমার কলেজের টিচারের কথা মনে পড়ে গেল, মানে উনার মতো বাজে লোক হয়তো দুনিয়াতে আর একটিও নেই। লোকটি চলে যায় সিইও এর রুমে আর গিয়ে মিটিং করতে শুরু করে। মিটিং করা শেষ হওয়ার পর সে তাকে খুব বাজেভাবে বকাঝকা করে। বকাঝকা তার যখন শেষ হয়ে যায় তখন সে তাকে বলে, তুমি এখানে আর কখনোই টিকতে পারবে না। যখনই এখানে সিইও চলে আসে আর ওই লোকটিকে এখান থেকে যেতে বলে, আর বলে যে এইসব আমি হ্যান্ডেল করে নিব। কিছুক্ষণ পর আমরা লিনকে দেখতে পাই। লিনের কাছে জিন আর অন্য একটি মেয়ে আসে। তখন সে তাকে জানায়, আচ্ছা, ভুল যা হয়েছে তো হয়েছে, এগুলো আমি ম্যানেজ করে নিব। তবে তোমার এখন আর ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করতে হবে না, তুমি আমার আন্ডারে কাজ করবে। আমি চাই তুমি আমার আন্ডারে কাজ করো আর আমি দেখতে চাই তুমি কি ভুল করো। তারপর আমরা জিনকে দেখতে পাই, যে কিনা তার প্রত্যেকটি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল, কারণ তার এখন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে। তার সাথে থাকা বান্ধবীগুলো তাকে বলছিল, চিন্তার কোনো কারণ নেই, মিস্টার লিন অনেক ভালো লোক, তুই উনার সাথে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তারপর সে চলে যায় আর তার বান্ধবীরা তাকে বিদায় জানায়। এখানে তার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে যেই কাজটি করেনি তার অপবাদ তার উপর পড়েছে। এখন সে নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে এটাও একটি বিষয় ছিল। তবে এখানে থাকা তার বান্ধবীরা তাকে জানায় যে মিস্টার লিনি তাকে নির্দোষ প্রমাণ করে দিবে যদি সে নির্দোষ হয়ে থাকে। সিন পরিবর্তন হয়, আমরা তাকে দেখতে পাই সে তার নতুন ডিপার্টমেন্টে চলে গিয়েছিল। এদিকে আমাদের জিফাংকে দেখানো হয়, যে কিনা তার স্টোর রুমে চলে যায় আর কিছু ফাইল অর্গানাইজ করতে শুরু করে। এদিকে লিন প্রত্যেকটি তথ্য খুব মনোযোগ দিয়ে দেখছিল, কারণ জিন কি ভুল করেছে বা না করেছে ওইগুলো খোঁজার জন্য।
সে বুঝতে পারে কাজগুলো জিন করেনি, তার মানে কেউ তো একজন করেছে। তারপর সে স্টোর রুমের দিকে যেতে শুরু করে। স্টোর রুমের সামনে গিয়ে সে জিনের কিছু আওয়াজ শুনতে পায়। জিন আসলে ফাইল অর্গানাইজ করছিল আর গুনগুনিয়ে গান গাচ্ছিল। সে মনে করে হয়তো পেছনে তার বান্ধবী এসেছে, তাই সে তাকে বলে, এই ফাইলগুলো অর্গানাইজ করা শেষ হয়ে গেলেই আমি তোর কাছে আসতাম। তুই এক কাজ কর, কর্নার থেকে ফাইলটি আমাকে দিয়ে দে। পিছন থেকে কোনো রেসপন্স না এলে সে বুঝতে পারে হয়তো অন্য কেউ। পিছন ফিরে তাকিয়ে সে লিনকে দেখতে পায়। লিন তখন তাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, তোমাকে আজ অনেক খুশি মনে হচ্ছে, কি হয়েছে তোমার? তখন সে বলে, কই না তো। তখন লিন বলে, তোমাকে গান গাইতে শুনলাম। তখন আবার সে বলে, হ্যাঁ, আসলে ফাইল অর্গানাইজ করতে করতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। নিজেকে কাজে মনোযোগ দেওয়ার জন্যই এইসব করছিলাম। সিন চলে আসে পরদিন সকালে। জিন এসে তার মতো করে কাজ করছিল। তখন সে লিনকে দেখতে পায় একটি ফাইল সে অনেকক্ষণ সময় ধরে পড়ছিল। আর সে তখন ওই ফাইলটি তুলে দেখে। ফাইলটি দেখার পর সে বুঝতে পারে যে লিন মূলত কোন বিষয়ে রিসার্চ করছিল। তাই সে প্রত্যেকটি ফাইল সুন্দর করে টেবিলে অর্গানাইজ করে রাখে, যাতে লিন খুশি হয়ে যায়। সে অনেক সুন্দর করে কাজগুলো কমপ্লিট করে ফেলে। তখনই লিন চলে আসে আর সে লিনকে প্রত্যেকটি বিষয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, কোন ফাইলে কি রয়েছে বা কিভাবে সে অ্যারেঞ্জ করেছে সবকিছু। তখন লিন তাকে বলে, তাহলে তো তুমি অনেক স্মার্ট, তুমি কিভাবে জানলে আমার এই ফাইল প্রয়োজন? তখন জিন বলে যে, আমি জেনেছি কারণ আপনি ওই ফাইলটি ওইদিন পড়েছিলেন, তাই ভাবলাম যে এই ফাইলটি আপনার প্রয়োজন হতে পারে। তারপর সে একটি কঠিন একটি বিষয়ে রিসার্চ করতে বলে জিনকে। জিন তখন অবাক হয়ে যায় সে কিভাবে এটা কমপ্লিট করবে। যেহেতু তার বস তাকে কমপ্লিট করার কথা বলেছে, তাই সে ওকে বলে দেয়। সিন চলে আসে হোস্টেলে। হোস্টেলে আসার পর তার বান্ধবীদের সাথে সে এই বিষয়গুলো শেয়ার করে আর অনেকক্ষণ যাবৎ সে কাজ করতে শুরু করে। ৩-৪ রাত মিলিয়ে সে সবকিছু কমপ্লিট করে ফেলে আর লিনের কাজে নিয়ে আসে। যখন লিন বিষয়গুলো জানতে পারে আর প্রত্যেকটি বিষয়ে তার এক্সপ্লেইন শুনে, তখন সে বুঝতে পারে যে আসলে সে কতটা কাজে দক্ষ বা সে কতটা মনোযোগী। তারপর সে জিনকে জিজ্ঞাসা করে, তোমার ছুটি কেন চাই? তখন জিন একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে শুরু করে। এখানে লিন যেহেতু আগে ডক্টর ছিল, তাই বলে, আমার সামনে নাটক করে লাভ হবে না, কারণ আমি এক্স ডক্টর ছিলাম। অতীতে যেহেতু আমি ডক্টর ছিলাম, তাই আমি মানুষের ফেস দেখেই বুঝতে পারি কি হয়েছে আর না হয়েছে। তখন জিন বলে, তার মানে সত্যিই আপনি ডক্টর ছিলেন? আচ্ছা, আপনি যেহেতু আগে ডক্টর ছিলেন, তাহলে ওই পেশা ছেড়ে আপনি এই পেশায় কেন এলেন? বিজনেস থেকে তো ডক্টরই অনেক ভালো ছিলেন, তাই না? ওই জায়গায় তো আপনার অনেক সুবিধা ছিল। তখন সে তার কথার কোনো আনসার দিতে পারে না আর তার অনেক রাগ হতে শুরু করে। তাই সে ল্যাপটপের দিকে তাকায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে, বলে তোমাকে ছুটি দেওয়া যাবে না। সিন পরিবর্তন হয়। আমরা তাকে বসে থাকতে দেখি লিনের জন্য। লিন যখন বাহিরে আসে, তখন জিন তাকে বলে যে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। লিন তাকে বলে, কি বলতে চাও? তখন জিন বলে যে কেবিনে গিয়ে বললে ভালো হয়। লিন তখন তার কেবিনের দিকে যেতে শুরু করে। কেবিনে যাওয়ার পর সে দরজা খোলা রাখে যাতে জিন আসতে পারে। জিন আসার পর সে তাকে দরজা লাগাতে বলে। জিন দরজা লাগায়। তখন আমরা লিনকে দেখতে পাই যে কিনা তার কোট খুলে কফি খেতে শুরু করে। জিন তার দিকে পেছন দিকে তাকিয়ে থাকে, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। আসলে ভাই, সে দেখতে সত্যিই অনেক সুন্দর। আচ্ছা, বাদ দিন। তারপর সে তাকে বলে, কি বলতে চাও বলে ফেলো। তখন জিন তাকে বলে, আচ্ছা, আপনি ডক্টরি পেশা ছেড়ে এই পেশায় কেন এলেন? তখন সে অন্য একজন ম্যানেজারকে কল করে তার অফিসে আসতে বলে। অফিসে আসলে তাকে কিছু কাজ বুঝিয়ে দেয় আর বলে যে জিন যাতে এই কাজগুলো কমপ্লিট করে রাখে। সে তাকে আসলে এই বিষয়ে কোনো পাত্তা দিল না, যার কারণে জিনের মন অনেক খারাপ হয়। সে তার ছোট ভাইকে কল করে বিষয়গুলো জানায়। বলে, আমার লাইফে যত সুন্দর ছেলেরা আসে এরাই আমাকে প্যারা দিতে থাকে। তখন তার ভাই মুচকি হাসে। এদিকে আমাদের ব্যাংকের সিন দেখানো হয়। জাংজুংকে তার বস বলে যে তোমাকে শিনিয়ান কোম্পানিতে যেতে হবে। তখন সে বলে, আচ্ছা, আমি চলে যাব। কিছুক্ষণ পর সে ওই কোম্পানিতে পৌঁছে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন একজন বলে, অনেক হ্যান্ডসাম একজন ছেলে এসেছে ব্যাংক থেকে।
ব্যাংকের কথা শুনে তার মনে পড়ে যায় জাংজুর কথা। সে বলে, আচ্ছা ওই ছেলেটির নাম জাংজু কিনা এটা একটু তোমরা আমাকে জানাতে পারবে? যদি জানাতে পারো তাহলে অনেক উপকার হতো। তার একটি বান্ধবী কল করে ওই ডিপার্টমেন্ট থেকে জানতে পারে, হ্যাঁ, ছেলেটির নাম জাংজু। তারপর সে এখানে 1 মিনিটও আর অপেক্ষা করে না, জাংজুর সাথে কথা বলার জন্য চলে যায়। বাহির পর্যন্ত দৌড়ে সে চলে যায়, কিন্তু জাংজু তাকে দেখেও তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। যখন সে পিছন ফিরে তাকায় তখন সে এখানে লিন আর তার পুরো টিমকে দেখতে পায়। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। লিন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার কাজের জায়গা ছেড়ে এখানে কি করছো? তখন সে তাকে বলে এখানে সে একটি প্রয়োজনে এসেছিল, এখন আবার চলে যাচ্ছে। লিন তখন তাকে বলে, এটা তোমার একদমই উচিত হয়নি। কাজের সময় কাজ করা উচিত, কাজের জায়গা ছেড়ে অন্য কোথায় যাওয়া উচিত নয়। তারপর সে তাকে অন্য একটি জায়গায় ট্রান্সফার করে দেয়। তখন সে বলে, ওই জায়গায় আমি কাজ কিভাবে করব, এখানে তো অনেক ভারী কাজ। লিন বলে, এটাই তোমার শাস্তি, তোমাকে কাজ করতেই হবে, আর যদি না করো তাহলে জব ছেড়ে দাও। তারপর সে হাসি মুখে বলে, না, আমি কাজ করে নিব। পরদিন সে ওই কাজের জায়গায় চলে যায়। অনেক ভারী ভারী জিনিসপত্র ওঠানোর কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে প্রতিদিন কোনো না কোনোভাবে ব্যথা পেতে শুরু করে। হোস্টেলে যাওয়ার পর সে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে থাকে। তখন তার বান্ধবীরা জানায় তারা নাকি ট্রিপে যাবে। তারপর সে বলে, একা বাসায় থেকে আমি কি করব, আমাকেও তোদের সাথে নিয়ে যা। তিনজনই পরদিন পার্কিং এরিয়াতে অপেক্ষা করছিল ট্যাক্সির জন্য, কিন্তু কোনোভাবেই কোনো ট্যাক্সি আসে না। তখনই এখানে লিন তার গাড়ি নিয়ে পৌঁছে যায়। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এখানে কি করছো? তখন তারা সবকিছু খুলে বললে লিন তাদেরকে লিফট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার দুই বান্ধবী পিছনে বসে আর জিনকে ইশারা করে সামনে বসার জন্য। জিন সামনে কিভাবে বসবে তার অনেক খারাপ লাগে, তারপরও সে সামনে বসে যায়। তার বান্ধবীরা লক্ষ্য করে জিন ঘুমিয়ে পড়েছে। তখন সে লিনকে বলে যে আজকাল জিন অনেক বেশি কাজ করছে, আর অনেক বাড়ি বাড়ি জিনিস উঠানোর কারণে তার মাথায় অনেক ব্যথা পেয়েছে। তাছাড়াও তার হাতে পায়ে প্রতিদিন কোনো না কোনো ব্যথা লাগিয়েই আসতো। এইভাবেই তার কাজ চলছে। তারপর সে তার ব্যথাগুলো লক্ষ্য করে। যখন তারা একটি জায়গায় পৌঁছে যায় তখন তার বান্ধবীরা তাকে ডেকে ওঠায়। জিন ওঠার সাথে সাথেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে, লিনের সাথে কোনো কথা না বলে। লিন তারপর তার দিকে তাকিয়ে থাকে, কিছুক্ষণ পর আবার সে এখান থেকে চলে যায়। এদিকে তারা প্রত্যেক বান্ধবী মিলে সময়গুলো এনজয় করে। জিং আর তার বান্ধবীদের ঘোরাঘুরি শেষ হয়ে যায়। ট্যাক্সিও চলে আসে। তারা ট্যাক্সিতে বসে পড়ে। কিরে, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি, না গাড়িতে এসে বসবি? তখন তার বান্ধবীদের কথায় সে মনে মনে ভাবে, আমি জিফাংকে কেন এখন পর্যন্ত বলতে পারছি না। আসলে সে ব্যাংকের দিকে তাকিয়েছিল। মনে মনে ভাবছিল হয়তো তার তার সাথে দেখা হয়ে যাবে। তার বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করে, এতক্ষণ কেন দাঁড়িয়েছিলি? সে বলে, আমি কারোর সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা অসম্ভব। তার বান্ধবীরা তখন তাকে বলে, ও, এই জন্য আমাদের সাথে ঘুরতে এসেছিলি, তাছাড়া আর কোনো কারণ নেই? তখন সে বলে, আরে না, এইসব কিছুই না। সিন পরিবর্তন হয়। আমরা লিনকে দেখতে পাই, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিল। তখন একটি বাইকার চলে আসে। বাইকারটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইকারটির যখন অ্যাক্সিডেন্ট হচ্ছিল তখন একটি বৃদ্ধ লেডি ছিল। তাকে বাঁচাতে গিয়ে তার লিনের অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাক্সিডেন্টে সে অসুস্থ হয়ে পড়ে। সিন পরিবর্তন হয়। এখানে একটি মিটিং চলছিল। মিটিংয়ে সব এমপ্লয়ি হাজির ছিল। মিটিংয়ে ম্যানেজারের জায়গায় অন্য একজন ম্যানেজার ছিল। জিন মনে মনে ভাবে, আমি তো ওনাকে বদুয়া দিয়েছিলাম যাতে উনি এখানে আসতে না পারে, অফিসে কম আসে যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি। আমার বদুয়া যে লেগে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। উনি যদি অফিসে না আসে তাহলে তো প্রবলেম হতে পারে। উনার যদি আমার বদুয়া লেগে থাকে তাহলে এখন কি করা উচিত? এখানে থাকা ম্যানেজার বলে, আপনাদের মধ্যে কে লিনের বাসায় যেতে পারবেন আর গিয়ে সব ডকুমেন্ট উনাকে বুঝিয়ে দিয়ে আসতে পারবেন? এটা আমাদের জন্য অনেক জরুরি, কারণ আমিও অফিস সামলালেও অনেক এমন কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। তাই আপনাদের মধ্যে একজনকে যেতে হবে। তখনই আমরা জিনকে দেখতে পাই, যে কিনা দাঁড়িয়ে পড়ে আর বলে, মিস্টার লিনের বাসায় ফাইলগুলো আমি দিয়ে আসব। তখন ম্যানেজার আর সাথে সবাই অবাক হয়। তখন সে তাদের সবার উদ্দেশ্য করে বলে, যেহেতু এই প্রজেক্টে আমি ওনার সাথে কাজ করছি, তাই এইসব বিষয়ে আমার একটু ধারণা রয়েছে। আপনারা যদি বলেন তাহলে আমি যেতে পারি। ম্যানেজার রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়।
জিনকে দেখতে পাই যে কিনা লিনের বাসায় যায়। লিনের সার্ভেন্ট দরজা খুলে জিজ্ঞাসা করে কে আপনি। তখন সে বলে আমি অফিসের কলিগ, উনার জন্য কিছু ডকুমেন্ট নিয়ে এসেছিলাম। তখন সে বলে ও আচ্ছা, তাহলে ভিতরে আসুন, উনি অসুস্থ, উনি ওনার স্টাডি রুমে আছেন। তখন সে বলে আচ্ছা, এক কাজ করতে পারবেন, আপনি কি ওনার কাছে এই ফাইলপত্রগুলো পৌঁছে দিতে পারবেন? তখন সার্ভেন্ট বলে যে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনাকে জিজ্ঞাসা করে আসছি। উনি যদি আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো, আর যদি না দেয় তাহলে আমি ফাইলপত্র এসে নিয়ে যাব। সে বারবার বলছিল প্লিজ আপনি যদি ফাইলগুলো দিয়ে দিতেন তাহলে আমার ভালো হতো, আমাকে আর যেতে হতো না। সার্ভেন্ট বলে যে অনুমতি ছাড়া নাকি সে কখনোই ফাইল নিয়ে তার সামনে দিতে পারবে না। তাই এখানে জিন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে চুপচাপ দাঁড়িয়েছিল, মনে মনে ভাবছিল কিভাবে লিনের সামনে যাবে। যখন তার অনুমতি নেওয়া শেষ হয়ে যায় তখন সে বলে আপনি ভিতরে যেতে পারেন। লিন তাকে দেখে অবাক হয় আর জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। তখন সে বলে যে ম্যানেজার স্যার তাকে পাঠিয়েছে এই ফাইলগুলো দিয়ে। ফাইলগুলো নিয়ে সে তার সার্ভেন্টকে বলে উনাকে নিয়ে বাহিরে যান, উনাকে চা পানির ব্যবস্থা করে দিন, ফাইলগুলো সাইন করে আমি পাঠিয়ে দিব। তারপর আমরা জিনকে দেখতে পাই যে কিনা বাহিরে গিয়ে বসে থাকে। সে চুপচাপ বসেছিল আর খুবই চিন্তিত ছিল। সার্ভেন্ট এসে তাকে ফাইলগুলো দিয়ে দেয় আর বলে এই ফাইলগুলোর সাথে আপনাকে ওই ফাইলগুলো নিয়ে আসার কথাও বলা হয়েছে। তখন সে বলে কালো আমাকে আসতে হবে? সার্ভেন্ট বলে হ্যাঁ, এটা স্যার বলেছেন। পরদিন সে আবারও কিছু ফাইল নিয়ে আসে। ফাইলগুলো তার কাছে দিয়ে সে বাহিরে গিয়ে বসে। আসলে তার বাহিরে গিয়ে বসারই কথা ছিল। ফোন চেক করলে সে দেখতে পায় অফিসে ফোনটি ফেলে এসেছে। তারপর সে লিনকে জিজ্ঞাসা করে আচ্ছা স্যার, আমি কি আপনার ম্যাগাজিনগুলো পড়তে পারি? লিন বলে এই ম্যাগাজিনগুলো তুমি পড়তে পারবে না, কারণ এগুলো মেডিকেল রিলেটেড। তারপর সে বলে আচ্ছা, আমি গিয়ে এমনিতেই বাহিরে বসছি। বাহিরে বসার পর তার একদমই ভালো লাগছিল না, তাই সে উকিবাকি করতে শুরু করে। এটা লিন বুঝতে পারে, তাই তাকে ভিতরে ডাকে আর বলে যে তোমার সাথে কিছু কথা ছিল, এখানে বসতে পারো। তারপর সে চুপচাপ বসে থাকে। তখন তাকে লিন বলে কাল থেকে আমি তোমাকে একটি চাবি দিয়ে দিব, নেক্সট টাইম যখনই তুমি ফাইলগুলো নিয়ে আসবে যাতে তোমার কোনো প্রবলেম না হয় সার্ভেন্ট না থাকার কারণে। তখন জিন বলে এটা কিছুটা অদ্ভুত দেখায় না, আপনার বাসার চাবি আমার কাছে কেন থাকবে? লিন বলে এটা তো নর্মাল বিষয়, তুমি আমার বাসায় ফাইল নিয়ে আসবে, থাকতেই তো পারে। পরদিন সে অনেকগুলো ফাইল নিয়ে আসে। ফাইলগুলো টেবিলে সাজিয়ে রাখার সময় একটি ফাইল স্লিপ হয়ে পড়ে যেতে চায়। তখন সে তার দিকে আর চোখে তাকায়, এতে সে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে এখান থেকে লিনের জন্য পানি আনতে যায়। কিছুক্ষণ পর লিনকে পানি দিয়ে সে এখান থেকে চলে যেতে চায়। তখন সে তাকে ডাক দেয় আর আটকায়, বলে তোমাকে দেখে অনেক লজ্জিত মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে হয়তো তুমি মনে মনে কোনো কিছুর জন্য অনুশোচনা করছো। তোমার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? তখন সে কোনো কিছুই বলতে পারে না। মনে মনে বলে আপনার জন্য বদদোয়া করেছিলাম আর ওই বদদোয়াগুলো কাজে লেগে গিয়েছে, এই জন্যই মনে মনে এতটা নিজেকে লজ্জিত বোধ করছি। তখন সে বলে আমার প্রথম অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার ডক্টরের ক্যারিয়ার ছেড়ে দেই। জিন লিনের হাতের দিকে তাকায়। লিন বলে হ্যাঁ, সত্যিই তুমি ভাবছো যে হয়তো আমার হাতে কোনো ব্যথা রয়েছে। আমার বডির একটি সাইড খুব কম কাজ করে, তাছাড়াও আমার মেমোরি লস হয়েছিল। এই মেমোরিগুলো ফেরতের জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কেন জানি না মেমোরিগুলো ব্যাক করেনি। তখন জিন তাকে উল্টোপাল্টা প্রশ্ন করলে লিন বলে আজকের পর থেকে আর তোমাকে এখানে আসতে হবে না। লিন বুঝতেই পারে না জিন কেন তাকে না করেছিল। পরদিন সকালে জিন লক্ষ্য করে লিন তার অফিসে চলে এসেছে। এদিকে অফিস শেষ করে সে তার হোস্টেলে পৌঁছাতে অনেক বেশি দেরি করে ফেলে, যার কারণে তার বান্ধবীর বেলকনি দিয়ে সে তার রুমে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে আবার লিন আর তার বান্ধবী গল্প করতে করতে আসছিল। তখন সে অন্য একটি মেয়েকে এইভাবে বেলকনিতে দেখে চিৎকার করে ওঠে, আর তার চিৎকারের সাথে সাথেই জিন নিচে পড়ে যায়। লিন তাকে সেভ করতে গিয়ে তার পুরনো ব্যথা আবারও তাজা হয়ে যায়। এদিকে জিন তার মাথায় অনেক ব্যথা পেয়েছিল, তার অবস্থা মোটামুটি খারাপই ছিল। তাকে হোশে রাখার অনেক বেশি চেষ্টা করে জিন। কিছুক্ষণ পর আমরা তাকে কেবিনে দেখতে পাই। সে অসুস্থ অবস্থায় পড়েছিল। রাতের বেলায় যখন তার ঘুম ভাঙে, তার বিছানা থেকে ওঠার চেষ্টার কারণে লিন সজাগ হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো কিছুর প্রয়োজন। তখন সে তাকে বলে হ্যাঁ, সে পানি খেতে চায়। তখন লিন তাকে জিজ্ঞাসা করে তোমার কি সবকিছু মনে আছে? তোমার নাম কি, তোমার বাসা কোথায়, এ টু জেড সবকিছু। তখন সে বলে হ্যাঁ, আমার মনে আছে। সে তার নাম বলে।
তখন লিন তাকে বলে তুমি কি করো? সে তার জবের কথা বলে। যখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে পড়েছিলে? তখন সে বলে আমি ব্যালকনি থেকে পড়েছিলাম। ব্যালকনি দিয়ে নিজের রুমে যাওয়ার চেষ্টা করছিলাম, তখনই আমি নিচে পড়ে যাই। জিন তখন তাকে বলে আচ্ছা একটি কথা বলো, আমি কে? তখন সে বলে আপনি আমাদের অফিসের বস, তাছাড়াও আপনি চেয়ারম্যানের নাতি। তখন সে বলে তার মানে তোমার হোশ ঠিক আছে, তোমার কোনো সমস্যা হয়নি, এখন তুমি সুস্থ আছো। এক কাজ করি, তোমার বান্ধবীকে আমি এখান থেকে চলে যেতে বলেছি। সে এখানেই ছিল এতক্ষণ, কিন্তু আমি তাকে বলেছি যাতে সে সকালে আসে, কারণ আমি তোমার সাথে রয়েছি। তখন সে তার বান্ধবীর জন্য চিন্তা করতে শুরু করে। এটা দেখে লিন বলে নিজের শরীরের চিন্তা রেখে তুমি বান্ধবীর জন্য চিন্তা করছো? এটা একদমই ঠিক নয়, নিজের চিন্তা নিজে করো। নিজের জান আগে বাঁচুক, তারপর পাওয়া যাবে বান্ধবী। আর যাই বলো না কেন, এখানে জিন কান্না করে দেয়, কারণ তার কথাগুলো তার কাছে অনেক বেশি খারাপ লাগে। জিনের কান্না করা দেখে সে জিজ্ঞাসা করে তুমি কান্না কেন করছো? জিন বলে এখন কি আমি আপনার জন্য কান্নাও করতে পারবো না? এটাও কি আপনার জন্য আমার নিষেধ হয়ে যাবে? তখন সে বলে আমি কি বলেছি নিষেধ হয়ে যাবে? তখন সে বলে আপনি বলেননি, কিন্তু আপনি যখন থেকে অফিসে এসেছেন তখন থেকেই আমার উপর জেদ মেটানোর চেষ্টা করছেন। প্রথমে তো আমাকে আমার ডিপার্টমেন্ট ছাড়িয়েছেন, তারপর আমাকে একটি স্টোর রুমে কাজ দিলেন। স্টোর রুমের কাজেও যখন আপনার পোষালো না, তখন আপনি আমাকে অন্য একটি সাইডে পাঠিয়ে দিলেন, যেখানে কাজ করতে আমার অনেক কষ্ট হতো, অনেক বাড়ি বাড়ি জিনিসপত্র ওঠাতে হতো। এই জন্য আমি অনেক বেশি কষ্টও পেতাম, ব্যথা পেতাম, যার কারণে আগে আপনাকে বকাঝকা করতাম। হয়তো আমার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক খারাপ থাকতেও পারে, যেহেতু আপনি আর আমার বাবা বিজনেস পার্টনার। তার মানে এই নয় যে এর প্রতিশোধ আপনি আমার থেকে নিবেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। লিন তখন বলে তোমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক কখনোই খারাপ ছিল না, আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখানে তার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। সে মনে করতে থাকে কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে সে ব্যথা পেয়েছিল। এইগুলো মনে করে সে একটু চিন্তিত হয়, আর তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। মনে পড়ে যায় ওই দিন সে মূলত জিনের সাথে ডেটে যেতে চেয়েছিল। তখন জিন বলে যে আপনার বান্ধবীর জন্যই তো আমি ব্যথা পেয়েছি, না হয়তো ব্যথা পেতাম না। আপনার বান্ধবী যদি মধ্যে না আসতো তাহলে আমার এই অবস্থা হতোই না। সে চিৎকার না করলে আমি আমার ব্যালেন্স হারাতাম না আর এইভাবে পড়তাম না। তখন সে সব বিষয়ে ভাবতে শুরু করে আর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর নিজেকে নিজে প্রমিস করে কখনোই সে জিনের সাথে খারাপ ব্যবহার করবে না। সবসময় সে তার সাথে ভালোভাবে ব্যবহার করবে। সিন পরিবর্তন হয়। আমরা লিনকে দেখতে পাই। জিন মূলত লিনকে একটি টেক্সট পাঠিয়েছিল। টেক্সটে সে লিখেছিল ধন্যবাদ আপনাকে, আপনি আমার জান বাঁচিয়েছেন। তারপর সে রিপ্লাই করে তাকে জানায় তোমার স্বাস্থ্যের অবস্থা কেমন, তুমি এখন কেমন আছো? কিন্তু এটার কোনো রিপ্লাই আসে না, কারণ জিন ঘুমেছিল। যখন সে ঘুম থেকে ওঠে তখন সে সাথে সাথে রিপ্লাই করে যে আমি এখন ভালো আছি। তখন সে বলে যে আমি তোমাকে দেখতে আসছি। দেখতে আসছি বলেই সে হাজির হয়ে যায়। তখন জিন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা, আপনি তো আমাকে এক্ষুনি বললেন যে আপনি আসছেন, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? তখন সে তাকে জানায় যে তার রোগীদের প্রতি সে সবসময় লয়াল, তাদের কিছু হোক সে চায় না। তখন জিন তাকে বলে যে আমি তো এখন আপনার রোগী, তাছাড়াও তো আমি আপনার এমপ্লয়। তাহলে এটা কেমন দেখা যায় না যে আপনি আমার সেবা যত্ন করছেন? তাছাড়াও আপনাকে আমি সরি বলতে চেয়েছিলাম। ওইদিন আমি আপনার উপর বমি করে দিয়েছিলাম, আমার বান্ধবী আমাকে জানিয়েছে। তখন সে বলে এটা নরমাল একটি বিষয়। আগে যেহেতু আমি ডক্টর ছিলাম, এইসবের অভ্যাস আমার রয়েছে। এক কাজ করো, তুমি যদি চাও তাহলে অতীতের সবকিছু ভুলে আমার সাথে নতুনভাবে কাজ করতে পারো। তখন জিন বলে আপনি যেমনটা ভাবেন তেমনটাই হবে, এতে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি এত পরিবর্তন হলেন কিভাবে? তখন সে বলে পরিবর্তন হওয়া নরমাল একটি বিষয়। তুমি এইসব চিন্তা না করে আগে এই কাজ করো, আমার সাথে নরমালি কাজ করার চিন্তাধারা করো। পরদিন লিন জিনের জন্য নাস্তা নিয়ে আসে। তখন জিন তাকে বলে আচ্ছা আপনি এইভাবে কেন আমার জন্য কষ্ট করছেন? তখন লিন বলে সে নাকি তার বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছিল। আসলে জিনের যে চিকিৎসা করছে সে মূলত লিনের বন্ধু। তারা এর আগে একই সাথে একই হসপিটালে কাজ করত। তাই মূলত সে তার সাথে দেখা করতে এসেছে।
কিছুক্ষণ পর সে তার বন্ধুদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনায় বসে পড়ে। আর জিন বসে বসে খাবার খাচ্ছিল। তার আসলে খারাপ লাগছিল যে তাদের সামনে সে বসে আছে। কিছুটা আনইজি ফিল করছিল, তারপরেও সে ফুড খাওয়া কমপ্লিট করে। লিনের বন্ধুরা বাহিরে খাবার খেতে যেতে চায়, তাই তারা জিনকেও সাথে নিয়ে যায়। সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। যেহেতু সবাই এখানে ডক্টর ছিল আর জিন একাই পেশেন্ট, তাই তার কিছুটা খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছুই বুঝতে দেয় না। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই যে কিনা গেম খেলছিল। সে গেমের একটি লেভেল পার করতে পারে না। লিন তখন তাকে বলে, এক কাজ করো, আমাকে দিয়ে দাও, আমি তোমাকে হেল্প করছি। এই গেম আমি খুব ভালো খেলতে পারি। আর সে তাকে কিছু ফাইল এনে ধরিয়ে দেয়, বলে এই ফাইলগুলো তৈরি করে আমার জন্য রাখো তো, কারণ আমি এগুলো তৈরি করতে পারছি না। আর তোমার ফোনটি একটু আমাকে দাও, আমি একটু গেমটি খেলতে চাই। আসলে গেমের লেভেলটি তোমাকে পার করে তারপর আমি দিয়ে দিব। তারপর আমরা দেখতে পাই সে এই ঘটনাই ঘটায়, সে গেম খেলছিল। আর জিন এখানে বোর হচ্ছিল, কারণ তার ফোন তার কাছে ছিল না। আর লিন তার মতো করে গেম খেলতে থাকে। গেম খেলার এক পর্যায়ে তার হাত অবশ হয়ে যায়। এই হাত সে আর মুভমেন্টই করাতে পারে না। গেম খেলা শেষ হওয়ার পর সে তাকে তার টেপটি ফেরত দিয়ে দেয় আর বলে যে চলো আমরা লাঞ্চে যাব। তারপর আমরা দেখতে পাই সবাই মিলে তারা লাঞ্চে চলে যায়। বন্ধুদের সাথে সে খুব ভালোভাবেই লাঞ্চ কমপ্লিট করে। তারপর আমরা দেখতে পাই হসপিটালে এসে তারা আবারও কাজে লেগে যায়। মিস্টার লিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকে এখন আর আমার খারাপ লাগে না কেন। এদিকে ডক্টর লিনকে অন্য ডক্টররা ডাকতে শুরু করে। তাদের সাথে তাকে কোথাও যেতে হবে। তাই সে অন্য ডাক্তারদের সাথে চলে যাওয়ার প্ল্যান করে। আর তখন সে তাকে বলে যায়, আচ্ছা জিন, তুমি অপেক্ষা করো বা রেস্ট করে নাও কিছুক্ষণ, আমি আমার বন্ধুদের সাথে ঘুরে আসছি। তাদের সাথে অনেকদিন পর দেখা হলো। তখন সে বলে, আপনাকে কিছু জিনিস দেখানোর ছিল, ওইগুলো আগে দেখে চলে যান। তারপর লিন তার সাথে চলে আসে। লিন আসার পর সে তাকে কিছু ফাইল দিয়ে বলে, আমি সবগুলো কমপ্লিট করে রেখেছি। তখন সে বলে, আচ্ছা ওভারটাইমের জন্য তুমি কি নিতে চাও? ওভারটাইমের জন্য কি আর নিব, কিছু তো নেওয়ার নেই, আপনি কি আমাকে কিছু দিবেন? তাহলে এক কাজ করুন, গেমের এই লেভেলটা আমাকে পার করে দিন, কারণ আমি এই লেভেলটা কোনোভাবেই পার করতে পারছি না। তাই লিন গেম খেলতে বসে পড়ে। তারপর আমাদের লিনকে দেখানো হয় যে কিনা অনেক আরামসে গেম খেলছিল। আর জিন তার দিকে তাকিয়ে থাকে। লিন তখন তাকে প্রশ্ন করে, কি হয়েছে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তখন সে বলে, না স্যার, তেমন কিছু হয়নি, জাস্ট আমি দেখছিলাম যে আপনি আমার লেভেলটি পার করতে পারছেন কিনা। তখন লিন তাকে বলে, ও আচ্ছা, তাহলে দেখো আমি পার করে ফেলছি। তারপর আমরা দেখতে পাই সে পানি পান করছিল আর লিন তাকে দেখে হাসছিল। সিন পরিবর্তন হয়। জিন তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার মাকে সে বলে সে পরে পায়ে ব্যথা পেয়েছে, তাছাড়া আর কিছু হয়নি। সে যে ব্যালকনি থেকে পরে ব্যথা পেয়েছে এই কিছুই সে তার মাকে বলেনি। আর বলে যে আমি ট্যাক্সি নিয়ে চলে আসবো, তোমাকে আসতে হবে না। এদিকে লিন তাকে দেখে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি কোথাও যাচ্ছ, আমি তোমাকে লিফট দিয়ে দেই? সে তখন লিফট দিতে মানা করে। লিন বলে, সমস্যা হবে না, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছি, তোমাকে পৌঁছে দিয়ে যাব। তারপর সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে দেখতে পায় এটা তো এই রাস্তা নয় যেই রাস্তা দিয়ে তার বাড়িতে যাওয়ার কথা। তখন সে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন লিন বলে, আমি তোমাকে তোমার শহরে ছেড়ে আসতে যাচ্ছি, তোমার মায়ের কাছে। মিস্টার লিন তার ফোনটি নিয়ে জিনের হাতে দিয়ে দেয় আর বলে, তুমি এক কাজ করো, তোমার বাসার লোকেশন সেট করে রাখো, যাতে আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি। তারপর সে তার বাসার লোকেশন সেট করে দেয়। লিন তখন তার চশমাটি পরে নেয়। জিন যখন তাকে চশমা পরতে দেখে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি এমনিতে কিছু দেখতে পান না? তখন সে বলে, তেমন কিছু না, আসলে বৃষ্টি হলে আমি কোনো কিছু দেখতে পাই না। এটা আমার আগে ছিল না, অ্যাক্সিডেন্টের পর থেকে এটা আমার সাথে ঘটেছে। তারপর আমরা দেখতে পাই জিনকে তার বাসার সামনে সে নিয়ে এসেছিল। তাকে সে জানায় যে আচ্ছা আমি আসছি, আর আপনি একটু খেয়াল রাখবেন, যেহেতু আপনি চোখে একটু কম দেখেন, চশমা না খুলেই যাতে গাড়িটা চালাতে পারেন। আর আপনি ভালোভাবে পৌঁছে আমাকে একটু কল করে জানিয়ে দিয়েন। লিন তখন মাথা দিয়ে তাকে হ্যাঁ বোধক উত্তর দেয়। সিন পরিবর্তন হয় অফিসে। অফিসের সব কলিগরা মিলে গল্প করছিল। জিন ভালোভাবে সুস্থ হয়ে এসেছিল, এটা তাদের জন্য অনেক কিছু ছিল। তারা অনেক ভালো সময় কাটায়। তারপর তাদের মিটিং রুমে ডাকা হয়। মিটিং রুমে লিন তাদের কাজ শেষে বলে যে আমি একটি ডিনার প্ল্যান করেছি। এই ডিনারে আমরা সবাই এমপ্লয়িরা থাকবো, কিন্তু এই খাবারের বিলটি আমি আর জিন দুইজনে মিলে দিব। এটা শোনার পর জিন কিছুটা হিচকি খায় আর মনে মনে ভাবে, সে কি আমার সাথে শত্রুতা করছে নাকি অন্য কিছু, কিছুই তো বুঝতে পারছি না। সিন পরিবর্তন হয় ওই দিন ডিনারে। সবাই ডিনারে ছিল।
লিন তাকে নিচে ডেকে আনে আর বলে, জিন, বিলটা কি তুমি পে করে দিবে? কারণ আমি আমার মানিব্যাগটি বাসায় ফেলে রেখে এসেছি। তখন জিন আর কি করবে, সে বাধ্য হয়ে তার কার্ড থেকে সব বিল পে করে দেয়। তারপর আমরা দেখতে পাই লিন সবাইকে সবার হোস্টেলে পৌঁছে দিয়ে আসছিল, কারণ তাদের পার্টিটি অনেক ভালোই জমেছিল। জিন যখন চলে যায় সে মনে মনে ভাবে, আচ্ছা, মিস্টার লিন আর আমার মধ্যে কি বন্ধুত্ব হয়েছে নাকি অন্য কিছু? কোনো কিছুই তো বুঝতে পারছি না। আগে তো আমরা একে অপরের শত্রু ছিলাম, তাকে কি জিজ্ঞেস করে ফেলবো? তারপর সে তার দিকে পিছন ফিরে তাকায় আর হাঁটতে শুরু করে। সে মনে করে জিন হয়তো কোনো কিছু ফেলে রেখে গিয়েছে, তাই হয়তো সে তার গাড়ির দিকে আসছে। লিন তাকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি কোনো কিছু ফেলে রেখে গিয়েছো? তখন সে বলেন, না, আপনাকে একটি প্রশ্ন করার জন্য এসেছিলাম, আমরা কি এখন ভালো বন্ধু? লিন বলে, হ্যাঁ, কিন্তু আরেকটি কথা, তোমার বন্ধু বান্ধব এখন তোমাকে খারাপ নজরে দেখছে, মনে করছে হয়তো আমাদের মধ্যে কোনো কিছু আছে, তাই তুমি এখান থেকে চলে যাও, পরে না হয় কথা হবে। তখন সে তাকে বাই বলে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় রাতের বেলায় অফিসে। লিন আর জিন দুইজনই কাজ করছিল। জিনের কাজ শেষের দিকে ছিল, কিন্তু যেহেতু অফিসে লিন ছিল তাই সে চিন্তা করে লিনকে গিয়ে জিজ্ঞাসা করবে তার কাজ শেষ কিনা। তাই সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার কাজ কি শেষ? আমার কাজ শেষ। লিন বলে, হ্যাঁ, আমার কাজ শেষের দিকে, আমি আসছি। তারপর তারা দুইজন এখান থেকে হাঁটতে হাঁটতে বাইরে বের হয়ে আসে। জিন জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনাকে একটি কথা বলার ছিল। এই অফিসে অনেকগুলো এমপ্লয়ি আছে, তাই না? তাদের মধ্যে আপনি সবসময় ওভারটাইম কাজের জন্য আমাকে কেন চুজ করে নিন? তখন সে বলে, আমি তোমাকে কেন চুজ করি আমি তোমাকে বলছি। এই কোম্পানির 95% শেয়ার তোমার বাবার পকেটে যায়। যেহেতু তোমার প্যারেন্টস এত টাকার মালিক, এত টাকা পায়, তাহলে তোমার কাজ করতে তো কোনো প্রবলেম নেই। আর অন্য এমপ্লয়ীদের কথা যা বলবো, তারা তো অনেক কম টাকায় আমাদের এই অফিসে জব করে। তাদেরকে এত কম টাকায় এত বেশি সময় খাটানো যাবে না। যার কারণে আমি তোমাকে দিয়ে কাজ করাই। আর দ্বিতীয় কথা, যেহেতু আমরা পরিচিত, তাই তুমি এক কাজ করতে পারো, আমাকে লিন বলে ডাকতে পারো। সে কিছুক্ষণ দূরে গিয়ে তাকে লিন বলে ডাক দেয়। আর লিনও খুশি হয়ে যায়। জিন যখন তার বাসার গেটের সামনে চলে যায় তখন সে তাকে আবারও জিন বলে ডাক দেয় আর আসতে বলে। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। কিছুক্ষণ পর আমরা লিনকে দেখতে পাই তার পকেট থেকে কিছু একটা বের করে তার হাতের দিকে দেয়। তারপর সে এটা ক্যাশ নেবে নেয়। তখন সে তাকে বলে যে এটা তুমি ইউজ করতে পারো, এটা তোমার যে জায়গায় ক্ষত রয়েছে এই ক্ষতগুলোকে ভালো করে দিবে। তখন জিন বলে, এই ক্ষতগুলো তো আহামরি কিছু নয়। লিন তখন তাকে বলে, এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না হতে পারে, আমার জন্য ইম্পর্টেন্ট। তারপর সে একটি বিয়ের কার্ড বের করে তাকে বলে যে আমার সাথে এই বিয়েতে যাবে। জিন তাকে পরে জানাবে বলে সে তার হোস্টেলে চলে আসে। হোস্টেলে তার বান্ধবীদের সাথে আলোচনা করে। তার বান্ধবীরা তাকে বলে, এক কাজ কর, ওই দিন যেই মেয়ের চিৎকার শুনে তুই বেলকনি থেকে পড়েছিলে ওই মেয়েটিরই বিয়ে তুই অ্যাটেন্ড করতে পারিস। পরদিন সকালে সে কিছু ফাইল নিয়ে চলে যায় লিনের কাছে আর লিনকে জানায় সে বিয়েতে যাওয়ার জন্য রাজি আছে। তখন লিন তাকে বলে, আচ্ছা, এক কাজ করো, তুমি আমার জন্য পার্কিং লটে অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিতে চলে আসব। আর তৈরি হয়ে নিও ভালোভাবে। আর সে অনেক খুশি হয় এখানে যে জিন তার সাথে যেতে রাজি হচ্ছে। তারপর তারা একে অপরকে বাই বলে এখান থেকে চলে আসে। লিন মনে মনে মুচকি হাসছিল জিনের সাথে সে কোথাও যাবে। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা লিনের জন্যই অপেক্ষা করছিল। লিন তাকে বলে, এই নর্মাল ড্রেস পরে তুমি বিয়ে বাড়িতে যাবে? তখন সে বলে, হ্যাঁ, আমি যেহেতু ওভার টাইম করি তাই আমি নিজের জন্য কিছু কেনার মতো সময় পাইনি। তখন লিন বলে, এক কাজ করা যায়, আমার একটি বন্ধু আছে, তার একটি শপিং মল রয়েছে, তুমি চাইলে ওই জায়গায় যেতে পারি আমরা। ওইখান থেকে ভালো ড্রেস কিনে তারপর না হয় আমরা বিয়েতে চলে যাব। তারপর জিন বলে, দেরি হবে না তো? লিন বলে, আরে না, দেরি হবে না, চলো। তারপর আমরা দেখতে পাই তারা ওই শপে চলে যায়। শপ ওনার তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়। শপ ওনারটি ছিল তার পেশেন্ট। তখন সে বলে, আমি আগেই দেখে ওনাকে চিন্তা করতাম যে ওনার সাথে কেমন একটি মেয়েকে মানাবে। আর তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। জিন কিছু বলার আগেই লিন তাকে ধন্যবাদ জানায় আর বলে যে আমাদের কিছু ড্রেসের প্রয়োজন, আপনি যদি ড্রেস দেখান তাহলে অনেক ভালো হতো। তারপর সে তার দোকানের কিছু এমপ্লয়ীদের বলে দেয় তাকে অনেক ভালো ভালো ড্রেস দেখানোর জন্য। সে যখন ড্রেস দেখছিল তখন ওই ওনারটি বলছিল যে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। সে বলে, আমাদের কাছে বেশি সময় নেই। লিন তখন তাকে বলে, তুমি ট্রাই করে দেখতে পারো, কোনো প্রবলেম হবে না, আমরা সময় মতো পৌঁছে যেতে পারবো। তারপর সে একের পর এক ড্রেস ট্রাই করতে থাকে। ফাইনালি তার ড্রেস ফিট হয়ে যায় আর সে ড্রেস কিনে নেয়। তখন এখানের ওনার তাকে জানায় যে তারা চাইলে তার হেয়ার স্টাইলটাও করে দিতে পারে।
কিন্তু এখানে জিন যেতে চায় না, কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাকে একদম পারফেক্ট করে মেকআপ করিয়ে দেওয়া হয়। মেকআপ করা কমপ্লিট হলে সে মনে মনে ভাবে লিনকে জিজ্ঞাসা করবে তাকে কেমন লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় এটা কেমন হয়ে যায়। সে তখন একজন এমপ্লয়িকে বলে যে আমার বিলটা নিয়ে আসেন, আমি পেমেন্ট করে দিচ্ছি। তখন সে তাকে জানায় যে স্যার পেমেন্ট করে দিয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। তারপর সে লিনের সাথে গাড়িতে গিয়ে বসে আর বলে নেক্সট টাইম আমি আমার বান্ধবীদের নিয়ে আসবো শপিং করার জন্য। লিন বলে এই ডিসকাউন্ট তুমি আর কারোর সাথে পাবে না, শুধু আমার সাথে পাবে। যদি আমার সাথে তুমি আসতে পারো তাহলেই তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। সিন পরিবর্তন হয় তার বান্ধবীর বিয়েতে। এখানে সবাই বিয়ে অনেক ভালোভাবেই এনজয় করছিল। এখানে তার বন্ধুরা তাকে একটি টাস্ক দেয় বিয়ার খাওয়ার জন্য, কিন্তু সে বিয়ার খেতে চায় না। বিয়ারটি সে জিনকে অফার করে। তখন জিন বলে আমি এসব খেতে যাব কেন? আমি আজ পর্যন্ত এসব ট্রাই করিনি, হাত পর্যন্ত দিইনি। আমি এসব খেতে পারবো না। লিন তখন বলে আমি ভাবছিলাম হয়তো তোমার ভালো লাগতে পারে। তখনই এখানে বর বউয়ের এন্ট্রি হয়। তারা বিয়ে শেষ করে বাহিরে চলে আসে। বাহিরে তারা যখন গল্প করছিল তখন এখানে বরফের বৃষ্টি হতে শুরু করে। আর জিনের বরফের বৃষ্টি অনেক বেশি পছন্দ। সে বৃষ্টি অনেক ভালোভাবেই এনজয় করে। আর এখানে আমরা লিনকে দেখতে পাই যে কিনা জিনের দিকে তাকিয়ে থাকে। লিন লক্ষ্য করে সে বৃষ্টিগুলো অনেক সুন্দরভাবেই উপভোগ করছিল। তারপর তার দেখা হয়ে যায় তার এক্সের সাথে। মনে আছে কি যেই ছেলেটিকে সে পছন্দ করত? তার সাথে ছিল তারই এক বান্ধবী। আপনারা তো জানেনই এই মেয়েটি তার সাথে আগে কি কি করেছে। তখন সে তার সামনে এসে বলে আমরা অনেক ভালো আছি। আমরা চাই তুমিও তোমার পছন্দের কাউকে খুঁজে নাও। এটা শুনে জিন অনেক বেশি কষ্ট পায়, তার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। এদিকে লিন তার কাছে আসতে শুরু করে। লিন এসে দেখতে পায় যে সে কান্না করছে। এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে তার ভার্সিটির বন্ধুদের সাথে তার দেখা হয়েছিল। লিন তখন তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা হয়েছিল। সে তাকে জায়গাটির নাম বলে। জায়গাটি একটু উপরে আর নিচেই ছিল এমন। তারপর সে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায় আর তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে। এখানে আরো কিছু মেয়েরা ছিল যারা কিনা লিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ লিন দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর জিন এত সুন্দর একটি বয়ফ্রেন্ড পাবে এটা তার বান্ধবীরা কল্পনাও করতে পারেনি। সবাই তাকে দেখে অবাক হচ্ছিল আর বলছিল যে আমার বিয়েতে আসতে হবে। আর আপনি যে এত সুন্দর আর এত সুন্দর বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে আমাদের বান্ধবী, এটা কল্পনাও করতে পারিনি। তার বান্ধবীরা চলে গেলে এখানে লিন তার মুড ঠিক করার চেষ্টা করে। তখন জিন বলে সে অনেকগুলো জায়গা ঘুরতে চায়। লিন বলে আচ্ছা, কিন্তু আমার কাছে তো টাকা নেই। জিন বলে এটিএম বুথ আছে সামনে, আমরা চাইলে টাকাগুলো উঠিয়ে নিতে পারি। লিন তখন বলে আচ্ছা চলো টাকা উঠিয়ে নেই। তারপর জিন দৌড়াতে শুরু করে আর লিনকে তার পিছে পিছে আসতে বলে। লিনও তার কথা মতো তার পিছে পিছে যেতে শুরু করে। এক পর্যায়ে আমরা তাদেরকে দেখতে পাই তারা একটি গেম স্টোরে চলে এসেছিল। এখানে জিনের যেহেতু মন খারাপ ছিল তাই লিন তার মুড ভালো করার জন্য তাকে কিছু গেম খেলার কথা বলে। আর সে অনেক ভালোভাবেই গেমগুলো খেলছিল। এখানে যখন তার গেম ওভার হয়ে যায় তখন জিন বলে আমি একটু খেলতে চাই। লিন তখন বলে না, তোমাকে খেলতে দেওয়া যাবে না। তুমি তো বলেছিলে যে আমি এখানে গেম খেলবো, আমার মন খারাপ, আমাকে খেলতে দাও। তারপর এক পর্যায়ে সে জিনকে খেলতে দেয়। লিন যখন গেম খেলছিল তখন জিন তার পিছনে উল্টাপাল্টা আওয়াজ করতে শুরু করে। তাকে বলছিল এদিকে যাও, ওইদিকে যাও। মানে তাকে শেষ করানোর ধান্দা আরকি, এমন টাইপের ছিল। এক পর্যায়ে তার গেম ওভার হয়ে যায়। তখন জিন অনেক বেশি খুশি হয়। বলে এখন আবারও আমি খেলবো। তারপর সে আবার গেম শুরু করে দেয়। লিন তখন বলে ইচ্ছে করে আমার সাথে মজাটা নিয়েছো তাই না? তুমি খেলার সময় আমি তো কিছু করিনি। তাদের খেলা শেষ হয়, তারা মুভি দেখতে চলে যায়। মুভি দেখার সময় এই মুভিটি দেখে সে কিছুটা বোর হচ্ছিল। মুভি দেখে বোর না, মূলত সে সারাদিন যেহেতু চলাফেরা করেছে তাই তার অনেক বেশি খারাপ লাগছিল। তাই সে লিনের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। মুভি যখন শেষ হয়ে যায় তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নেয় তারা ড্রিঙ্ক করবে। ড্রিঙ্ক করতে বসে তারা গল্প করতে শুরু করে দেয়। এখানে জিন লিনকে জিজ্ঞাসা করে আচ্ছা, আপনি দেখতে তো অনেক হ্যান্ডসাম, এখন পর্যন্ত আপনার কেন কোনো গার্লফ্রেন্ড নেই? লিন তখন বলে আমি আমার জীবনের বেশিরভাগ সময় লেখাপড়ার দিকে কাটিয়েছি। তাছাড়াও আমার পছন্দ সহিত আজ পর্যন্ত কোনো মেয়ে পাইনি। এই জন্যই হয়তো আমার কখনো রিলেশনে জড়ানো হয়নি। তখন জিন মনে মনে ভাবে এটা কোন ধরনের কথা, উনি কি একদমই সময় পেতেন না? তখন লিন বলে আচ্ছা এইসব নিয়ম না হয় পরে কথা হবে, কাল তো তোমার বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করতে হবে তাই না? তার আগে চলো আমি তোমাকে একটি হোটেল রুমে রেখে আসি, যেখানে তোমাকে সেফলি আমি রাখতে পারবো। আর অনেক রাত হয়েছে, রেস্টেরও প্রয়োজন। তারপর সে একটি হোটেল রুম নিয়ে নেয়।
জিন বলে আচ্ছা আমি চলে যাচ্ছি ঘুমাতে। তখন লিন তাকে ডাক দিয়ে বলে শুনো, তোমাকে কিছু কথা বলে রাখি, অপরিচিত কেউ যদি নক করে কখনোই দরজা খুলবে না। আর আমি যখন আসবো অবশ্যই কল দিয়ে আসবো। সকালের আগে তো আমি আসবো না, তাই তোমাকে বলে রাখি একদমই কারো কথায় আসবে না, দরজা পর্যন্ত খুলবে না। সিন পরিবর্তন হয়, আমরা লিন এবং জিনকে দেখতে পাই। লিন যখন জিনকে কল করে সে সাথে সাথেই দেখতে পায় যে হোটেলের নিচেই সে বসে আছে। আর তাকে বলে যে আমাদের না বুফের টিকিট রাখা হয়েছিল, তাই চলো এগুলো দিয়ে আগে নাস্তা করে আসি। তারপর তারা একটি রেস্টুরেন্টে চলে যায়। আর তাদের যে ফ্রি দুটি টোকেন দেওয়া হয়েছিল ওইগুলো দিয়ে তারা তাদের ব্রেকফাস্টগুলো শেষ করে নেয়। এখানে লিন এখন জিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কখনো রিলেশনে জড়াওনি কেন? তখন সে বলে আপনার মতো আমারও অবস্থা, লেখাপড়া সবকিছু মিলিয়ে সময় করে উঠতে পারিনি, আর নিজের পছন্দ মতো কাউকে পাইনি, তাই রিলেশনে জড়াইনি। তারপর আমরা লিনকে দেখতে পাই যে কিনা অনেক সুন্দর একটি কার নিয়ে এসেছিল। জিন তাকে জিজ্ঞাসা করে এই কার আপনি কোথায় পেলেন? তখন সে বলে তার দাদা তাকে এটা গিফট করেছে। তাছাড়াও তাকে পটানোর জন্য নাকি সে এটা নিয়ে এসেছে। এটা শোনার পর জিন অনেক হাসে আর মনে মনে ভাবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি মজা করছেন। তখন লিন বলে আচ্ছা বুঝতে যখন পেরেছো তাহলে চলো আমাদের বিয়ে অ্যাটেন্ড করতে হবে। যদি আমরা দেরি করি তাহলে তোমার বান্ধবীর বিয়ে শেষ হয়ে যাবে। তারপর তারা বিয়ের ভেন্যুতে চলে যায়। যাওয়ার পর তার এক্স এর সাথে দেখা হয়ে যায়, কিন্তু সে এখানে কোনো রেসপন্স করে না। তার এক্স তাকে দেখে অনেক জেলাস ফিল করে, কারণ তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তখন জিনের এক বান্ধবী তাকে এসে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি নাকি এমবিবিএস কমপ্লিট করে রেখেছেন, তাহলে আপনি ডক্টরি পেশা ছেড়ে বিজনেস কেন করছেন? প্রশ্নটা শোনার পর লিন কিছু বলে না, তবে জিন উত্তর দিয়ে দেয়, বলে আমি চাচ্ছি না যে আমার হাজবেন্ডের পার্সোনাল বিষয়ে কেউ কথা বলুক। এটা শোনার পর লিন তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে কথাটি আজবই বলেছিল। তখন জিনের বান্ধবী বলে হ্যাঁ বুঝলাম তুই তোর হাজবেন্ডকে নিয়ে অনেক প্রসেসিভ, তার মানে এই নয় যে বান্ধবীদের সাথে কিছু বলতে পারবি না। এই কথাগুলো শুনে সে কিছুটা অবাক হয়। এদিকে আমাদের জাংজিকে দেখানো হয় যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করছিল। এদিকে লিন আর জিনকে একসাথে দেখে, তাদের এত ভালোবাসা দেখে, একে অপরকে খাবার সার্ভ করা দেখে সে অনেক বেশি জালাস ফিল করে। সব বন্ধু বান্ধব যখন ড্রিঙ্ক চেস করছিল তখন সে ইচ্ছে করে জিনের উপর তার ড্রিঙ্ক ফেলে দেয়। জাংজির ওয়াইনের গ্লাস থেকে জিনের হাতে ওয়াইন পড়ে যায়, আর এটা দেখে লি অনেক বেশি নার্ভাস হয়। তার হাতে থাকা টিস্যু দিয়ে সে এটা ক্লিন করে দেয়। জাংজি এইসব দেখে সহ্য করতে পারে না, তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, মানে সে জালাস ফিল করছিল আর কি। এদিকে লি জাংজির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে জেলাস ফিল করছিল, কিন্তু সে তাকে কিছু বলে না। এদিকে জাংজি সবার উদ্দেশ্য করে সরি বলে, আর তার হাত থেকে ওয়াইন পড়ে যাওয়ার কারণে সে বলে আমি ওয়াইন খেয়ে নিচ্ছি। জাংজি একের ওপর এক ওয়াইন খেতেই থাকে, তার ওয়াইন খাওয়া যেন বন্ধই হচ্ছিল না। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা লিনকে বলে আমি ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। সে তখন বলে আচ্ছা। সিন পরিবর্তন হয়ে আমরা তাকে রেস্টরুমে দেখতে পাই। সে নিজেকে ক্লিন করার চেষ্টা করছিল। হ্যাঁ তার মন অনেক বেশি খারাপ ছিল, কারণ তার সামনে জাংজি অন্য একটি মেয়ের সাথে এসেছিল। জাংজি তখন তাকে বলে আচ্ছা তোমার আগের নাম্বার কি এখনো চালু আছে নাকি নতুন নাম্বার নিয়েছো? তখন জিন বলে সে আর কোনো নতুন নাম্বার নেয়নি, তার পুরাতন নাম্বার অ্যাক্টিভ রয়েছে। তখন সে এখানে বলে যে আচ্ছা তোমাকে আমি তোমার ড্রেসের দাম দিয়ে দিব। এটা শুনে জিন বলে যে না থাক, আমাকে ড্রেসের টাকা দিতে হবে না, আমি কিছু মনে করিনি, যা হয়েছে একটি অ্যাক্সিডেন্ট মাত্র। তখন জাংজি বলে কখনো কল্পনা করিনি তুমি এত তাড়াতাড়ি এত সাকসেসফুল একটি লুককে বেছে নিবে, আর এত তাড়াতাড়ি মুভ অন করে রিলেশনে জড়াবে। এত তাড়াতাড়ি কি কেউ মুভ অন করতে পারে? তাছাড়াও একসাথে দুইটি ছেলেকে নিজের মধ্যে জায়গা দিতে পারে? এটা শুনে জিনের অনেক বেশি খারাপ লাগে। সে বলে কাল আমাকে মুন এই প্রশ্নগুলো করেছিল, আমি কি আদৌ মুভ অন করতে পেরেছি কিনা। আমি বলবো হ্যাঁ আমি মুভ অন করতে পেরেছি, কারণ আগে আমার মনে হতো আমি মুভ অন করতে পারিনি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি সত্যিই মুভ অন করেছি। জাংজি তখন বলে কোনো মানুষ এত তাড়াতাড়ি তার প্রমিস ভুলে যায়, এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার কি মনে নেই তুমি আমাকে কি ওয়াদা করেছিলে? এটা শুনে সে বলে আমি তোমাকে কি ওয়াদা করেছিলাম? শুনি তো আমাদের মধ্যে কি এমন কথা হয়েছিল যেটার জন্য তুমি আমাকে এইভাবে কথা বলছো? তখন সে বলে তুমি যেদিন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম। ওই দিন তুমি আমাকে বলেছিলে যে আমি ছাড়া তুমি আর কাউকে কখনোই ভালোবাসবে না, একতরফা সারা জীবন আমাকে ভালোবেসে যাবে।
তখন জিন বলে, না আমি রোবট, না আমি পাথর। আমি একজন মানুষ, সাধারণ মানুষ, তাই আমার মতামত পরিবর্তন হতেই পারে। এটা একটা নর্মাল বিষয়। এটাকে এত বড় করে ইস্যু করার মতো কিছুই নেই। জাংজি তখন বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার মতো মেয়েদের ফিলিংস রাখা অসম্ভব। মানে সে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই। সে অনেক কষ্ট পেয়ে কান্না করছিল। তখন লিন তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে জানায় যে তুমি এখান থেকে প্লিজ চলে যাও। আমি চাই না তুমি এইসব বিষয় নিয়ে কথা বলো। আমি কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাব। তখন লিন তাকে বলে, আমি তোমাকে এইভাবে রেখে কোথাও যাচ্ছি না। তুমি আমার কথাগুলো শুনো। তখন সে বলে, কি কথা বলুন। তখন লিন বলে যে দেখো, আমি আজ পর্যন্ত কারোর সাথে কথা বলিনি। ওইভাবে কোনো মেয়ের সাথে আমার কথা হয়নি, রিলেশন হয়নি। বা কিভাবে একজন মেয়েকে হ্যাপি রাখতে হয়, তাকে কিভাবে পটাতে হয়, এইসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এখন যদি আমি সময়টা হারিয়ে ফেলি, হয়তো এই সময় আর আমি কখনোই খুঁজে পাবো না। আমার তোমাকে ভালো লাগে। তুমি আমার জীবনের প্রথম একটি মেয়ে, যার প্রতি আমি ফিলিংস রাখি। আশা করি তুমি আমার প্রত্যেকটি কথা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমি কি করব তুমি আমাকে বলে দিও। তারপর লিন তাকে অনেক সুন্দর একটি ড্রেস দিয়ে দেয় আর বলে ড্রেসটি পরে বাহিরে চলে আসো। কিছুক্ষণ পর আমরা জিনকে দেখতে পাই। সে সাদা ড্রেসটি পরে তার বান্ধবীদের সাথে কথা বলতে চলে আসে। তার বান্ধবীদের তারা বলে যে আমরা চলে যাচ্ছি। এটা শুনে তার বান্ধবীরা তাকে খাবার খাওয়ার কথা বলে। সে বলে যে না, বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আর আমরা যেতে পারবো না, অনেক দূর যেতে হবে, তাই চলে যাচ্ছি। তাদের চলে যাওয়ার সময় জাংজি ভিতরের দিকে প্রবেশ করে। জিন যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে একটুর জন্য ধাক্কা লেগে যাচ্ছিল। সে একটু সাইড হয়ে এখান থেকে চলে আসে যাতে সে তাকে ইগনোর করতে পারে। রাস্তা দিয়ে যখন তারা হাঁটছিল তখন দুইজন থেকে একজনও কোনো কথা বলে না। তখন লিন তাকে বলে, আচ্ছা, আমি কি তোমাকে ভুল কিছু বলেছি যে তুমি আমার সাথে কথা বলছো না? আমি আমার মনের কথা তোমার কাছে প্রকাশ করেছি। তোমার যদি না করার হয় তুমি বলে দাও যে মিস্টার লিন, আপনি এখনো আমার যোগ্য হননি। আগে যোগ্য হয়ে আসুন, তারপর না হয় কথা হবে। তখন জিন বলেন, না, তেমন কিছু না। আসলে আপনি যা মনে করছেন এমন কোনো ঘটনাই না। আপনি তো কিছুক্ষণ আগে দেখছেন, তাই না, আমার সাথে কি হয়েছিল? আমি একজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। বা সে আমাকে মানতেই পারেনি, সরাসরি না করে দিয়েছে। আর এটা থেকে আমি আজ পর্যন্ত মুভ অন করতে পারিনি। হ্যাঁ, আমার কিছু সময়ের প্রয়োজন। আমি এখন হুট করে আপনার কোনো আনসার দিতে পারছি না, যার কারণে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তখন লিন বলে যে তুমি আমার জীবনের প্রথম মেয়ে, আর তুমি যে আমাকে এত সহজে রিজেক্ট করে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আমার ভালো লেগেছে তাই আমি বলে দিয়েছি। এটা অধিকার রয়েছে তোমার যে তুমি আমাকে না করো। কিছুক্ষণ পর লিন বলে, আচ্ছা এইসব বাদ দাও। আমরা আমাদের শহরে গিয়ে আগের মতো চলাফেরা করব। অফিসে তোমাকে আমি কিছুই বলবো না। আর আমাদের মধ্যে যা যা হয়েছে এই সব কিছু আমরা ভুলে যাব। অফিসে নর্মালভাবে চলবো, আগে যেমনটা চলতাম। তখন জিন বলে যে আচ্ছা, আমার কিছু কথা ছিল। আমার তো 2 দিনের ছুটি রয়েছে, তাই আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার মায়ের কাছে কিছুটা সময় কাটাতে চাই। তখন লিন বলে, তোমার মায়ের সাথে যেতে চাইলে বা তোমার মায়ের সাথে সময় কাটাতে চাইলে কোনো অজুহাতের প্রয়োজন নেই। তোমার যে কোনো সময় তোমার মায়ের কাছে যাওয়ার অধিকার রয়েছে। আচ্ছা চলো, আমি তোমাকে রেল স্টেশন পর্যন্ত ছেড়ে আসি। তখন জিন বলে, আপনি আমার এখন পর্যন্ত অনেক উপকার করে এসেছেন, তাই আমি চাই না আর আপনার উপকার। আর আপনি, হ্যাঁ, আমার কথাগুলোতে কোনো কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি যা মনে হয়েছে তা বলে দিয়েছি, ভিতরে কিছুই রাখিনি। তখন লিন বলে, না, আমি তোমার কোনো কথাই কিছু মনে করিনি। হ্যাঁ, আমি আমার মনের কথা তোমার কাছে বলেছি। তুমি আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখো না। আমাকে নিজেকে ইমপ্রেস করার কিছুটা সময় দাও, যাতে আমি তোমাকে পটাতে পারি, তোমার মন জয় করতে পারি। এদিকে আমাদের জিনকে দেখানো হয় সে তার মায়ের বাসায় এসেছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে সে তার দাদির সাথে দেখা করতে যায়, কারণ সে অনেক দিন দাদির সাথে দেখা করেনি। শেষ দিনটি সে তার দাদির সাথে কাটাতে চাচ্ছিল। দাদি তার খেতেই কাজ করছিল। তখন সে তার দাদিকে সাহায্য করতে যায়।
তার দাদি তাকে জানায় যে এতদিন হয়ে গেল, তুই তো এখন ভালো জবও করছিস, তাহলে বিয়ে কেন করছিস না? বিয়ে করাটা তোর জন্য অনেক জরুরি। তোর কি বয়ফ্রেন্ড রয়েছে? তখন জিন বলে, আজ আমার বিয়ের পিছনে কেন তোমরা লেগেছো? প্রথমে তো মা আর মায়ের বান্ধবী জিজ্ঞাসা করলো যে বিয়ে কখন করবি, এখন তুমিও লেগে পড়েছো। দাদি বলে, হ্যাঁ, বয়স হয়েছে তো আমরা বিয়ের কথা বলবোই, এটা নর্মাল, তাই না? তখন তার লিনের কথা মনে পড়ে যায়। এদিকে সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই যে কিনা অফিসে চলে আসে। ছুটি কাটানোর পর যেহেতু সবাই অফিসে এসেছিল, তাই অফিসের পরিষ্কারের কাজ চলছিল। এদিকে সে বারবার শুধু লিনকে খুঁজছিল। লিনের কেবিনে কেউ ছিল না। যখন তারা ছাদে যায় তখন সে লিনকে দেখতে পায়। লিনকে দেখে সে মনে মনে শান্তি পায়, কারণ লিন সুস্থ ছিল। কিছুক্ষণ পর লিন একটি মিটিং ডাকে। মিটিংয়ের কথা শেষ করে সে সবার উদ্দেশ্যে বলে, বছরের শেষের দিকে আমি একটি পার্টি রাখবো। পার্টিতে প্রত্যেক এমপ্লয় উপস্থিত থাকতে হবে। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা লিনের ডক্টর বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। তাই ডক্টর বন্ধু জিনকে জানায়, আমি যখন বলেছি ডিনারের কথা, তখন লিন না করে দিয়েছে। যখন বললাম যে জিন আসবে, তখন সে সাথে সাথেই রাজি হয়ে যায়। হয়তো সে কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাটেন্ড করবে। কিছুক্ষণ পরই আমরা লিনকে দেখতে পাই যে কিনা ডিনারের জন্য চলে এসেছিল। লিন আসার পরই ডক্টর বন্ধুটি এখান থেকে উঠে চলে যায়, কিছু কাজের অজুহাত দেখিয়ে। তারপর তারা দুইজন বসে খাবার খাচ্ছিল। খাবার শেষে তারা যখন বিল পে করতে যায়, তখন আমরা দেখতে পাই দুইজনই তাদের কার্ড বের করে দেয়। তখন এখানের ওয়েটার লিনের কার্ডটি নিয়ে যায় আর জিনের কার্ডটি নেয় না। তারপর লিন তাকে উদ্দেশ্য করে বলে যে আমি থাকতে তোমাকে আর কখনোই বিল দিতে হবে না। আসলে ওই দিন তোমার এবং তোমার বান্ধবীদের কথা আমি শুনতে পাই, যার কারণে আমি সিদ্ধান্ত নিই বিলটি তোমাকে দিয়ে দেওয়াবো। তাই ইচ্ছে করে আমি ওই দিন করেছিলাম, আর কখনোই এটা হবে না। খাবার খাওয়ার পর তারা দুইজন বাহিরে হাঁটতে বের হয়। এখানে লিন তাকে বলে যে আমি যদি জানতাম আমার এই কথাগুলোর কারণে তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে না, তাহলে আমি এটা কখনোই করতাম না। আর আমার বন্ধুর কথায় কিছু মনে করো না। সে অনেক কিছুই বলতে থাকে। তখন জিন বলে, আপনার বন্ধু আমাকে বলেছে আপনি নাকি ইচ্ছে করে আমাকে ওই বিয়েতে নিয়ে গিয়েছেন। আপনার বান্ধবী লু আমাকে ইনভাইট করেনি। সে তখন বলে, হ্যাঁ, এই কথাটি সত্য। কারণ আমি চেয়েছিলাম তোমার সাথে কিছুটা সময় কাটাতে, যার কারণে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। আর আমি জানতাম না যে তোমার সাথে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে। কোনো কিছুই তো আমি জানতাম না, তাই না? যার কারণে আমি তোমাকে নিয়ে গিয়েছি। এখন যদি আমার কথায় তোমার খারাপ লেগে থাকে, তাহলে আমি কি করতে পারি বলো? যদি কোনো কিছু করার থাকে তাহলে আমি অবশ্যই করব। তখন জিন বলে, অনেক বেশি ভালো হতো যদি আমাদের দেখাটা কিছু বছর আগে হয়ে যেত, তাহলে আমার জীবন এতটা এলোমেলো হতো না। তখন লিন বলে, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছ। চোখের নিচে ডার্ক সার্কেল। আমি জানতাম না আমেরিকাতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে গিয়ে তোমার নিজের অবস্থা হবে। আর তুমি এইসব ভুলে যাও। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। নিজের খেয়াল রাখার চেষ্টা করো। আমার থেকে দূরত্ব বজায় রাখার কোনো প্রয়োজন নেই। আমরা আগে যেমন বন্ধু ছিলাম, এখনো আমরা বন্ধুর মতো সারা জীবন চলাফেরা করতে পারবো। আমি তোমার সঙ্গ চাই। তুমি সাথে থাকলে আমি যে কোনো কাজ সহজে করতে পারি। সিন পরিবর্তন হয়, তারা দুইজন গাড়ি করে তাদের একটি কাজের জায়গায় আসে। জায়গাটিতে গাছের কমতি ছিল। তাই জিন তাকে অ্যাডভাইস দেয় যে এখানে যদি গাছ লাগানো হয় তাহলে জায়গাটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। লিন তখন বলে, তোমার আইডিয়াগুলো একদমই খারাপ নয়। তবে হ্যাঁ, এই আইডিয়াগুলো তো আমাকে সরাসরি বললে হবে না। তুমি এক কাজ করো, ম্যানেজারের কাছে সাবমিট করে দিও, আমি বিষয়গুলো দেখে নিব। পরদিন সকালে সে ম্যানেজারের কাছে ফাইলগুলো সাবমিট করে দেয়। তারপর আমরা তাদেরকে ক্যাফেটেরিয়াতে খাবার খেতে দেখি। খাবার খাওয়া শেষ হলে সে একটি মিটিং ডাকে। মিটিংয়ে তাদের জানানো হয় যে লিন আর জিন দুইজন মিলে বাহিরে কোথাও তাদের বিজনেস ট্রিপে যাবে। এটা শুনে জিন অবাক হয়ে যায় আর সে এটা মেনে নিতে পারে না। তখন সে জিনের কাছে যায় আর গিয়ে বলে, এটা যদি কেউ জানতে পারে যে আমরা ট্রিপে যাচ্ছি, তাহলে আমাদেরকে অনেক সন্দেহ করতে পারে। লিন তখন তাকে বলে, এই সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।
তাদের দুইজনকে এইভাবে কথা বলতে দেখে অন্য একজন এমপ্লয় সন্দেহ করেই বসে। তাকে দেখে মনেই হচ্ছিল যে সে এই কথাগুলোতে মাইন্ড করেছে। লিন তখন তাকে বলে, বিজনেস ট্রিপের সম্পর্কে তোমার কী ধারণা আমাকে জানিয়ে দিও। আমি এখন আসছি, তুমি চিন্তা করে আমার উত্তর দিয়ে দিও। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর তার বান্ধবী তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিরে তোদের মধ্যে কী চলছে, আমাকে সব কিছু খুলে বল। তাকে অন্য একটি রুমে নিয়ে যায় আর বলে, আমি খুব ভালো করেই জানি তোদের মধ্যে কিছু চলছে। তখন জিন বলে, না, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। তার বান্ধবী তাকে বলে, হ্যাঁ, আমি ওনাকে অনেক দিন যাবৎ দেখছি, তোর আগে পিছে লাড্ডু হয়ে ঘুরতে থাকে, তোকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করছে। যেহেতু লোকটি তোকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাহলে তুই কেন তাকে পাত্তা দিচ্ছিস না? মিস্টার লিন কেমন লোক তুই খুব ভালো করে জানিস, উনি অনেক ভালো মনের একজন মানুষ। তখন জিন বলে, তুই খুব ভালো করে জানিস আমার সাথে অতীতে কী ঘটেছে। আমি একজনকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কিভাবে ধোঁকা দিয়েছে বা কিভাবে আমাকে ইগনোর করেছে তা তোদের থেকে ভালো আর কেউ জানে না। তখন তার বান্ধবী বলে, দেখ, সব ছেলেরা এক হয় না, আর মিস্টার লিন তোকে অনেক পছন্দ করে, তাই তোর উচিত ওনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আর সুন্দরভাবে নিজের জীবনযাপন করা। তার বান্ধবীর কথায় সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এই বিষয়টা নিয়ে সে চিন্তা করে দেখবে। সিন পরিবর্তন হয় হোস্টেল রুমে। সে যখন একা একা ঘুমাচ্ছিল তখন তার ঘুম পাচ্ছিল না, কারণ তার আশেপাশে কেউ ছিল না। তারপর সে সিদ্ধান্ত নেয় লিনকে কল করবে। লিনকে কল করে সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তাকে বলে যে বুলে কল চলে গিয়েছে। তখন লিন বলে, যাই হোক, ভুলেই হোক আর সঠিকই হোক, তুমি কল তো করেছো, আমি খুশি হয়ে গিয়েছি। তখন সে বলে, আপনাকে কিছু বলার ছিল, আমি আপনার সাথে বিজনেস ট্রিপে যেতে চাই। এটা শুনে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। সিন পরিবর্তন হয় পরদিন ট্রিপে। এখানে আমরা দেখতে পাই তাদের সাথে আরও একজন কাপল ছিল। তারা মূলত কাপল না, তারাও বিজনেস পার্টনার ছিল। সবাই মিলে তারা একটি হোটেল রুমে যায়। হোটেল রুমে তারা একদিন থাকবে। এখানে ওই মেয়েটির সাথে হোটেল রুম শেয়ার করতে হয়, যার কারণে তার কিছুটা আনইজি ফিল হচ্ছিল। সে মনে মনে সিদ্ধান্ত নেয় একটি ফোন কিনবে, কারণ তার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তাই সে লিনকে টেক্সট করে নিচে আসতে বলে। লিন যখন নিচে আসে তখন তাকে দেখে হাসতে শুরু করে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিসের জন্য এসেছো। তখন সে তাকে জানায় তার ফোন প্রয়োজন, তার ফোনের স্টোরেজ ফুল হয়েছে, তাই সে একটি নতুন ফোন কিনতে যেতে চায়। তার কিছুক্ষণ পর তারা একটি মোবাইল শপে চলে যায়। মোবাইল শপে অনেকগুলো মোবাইল দেখার পর তাদের একটি মোবাইল পছন্দ হয়। দোকানদার জিনকে উদ্দেশ্য করে বলে, আপনার পুরাতন ডাটা আমি আপনার নতুন ফোনে এনে দিতে পারবো। তখন সে তাকে বলে, শিওর, আপনি আমার ফোন নিতে পারেন, তবে হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার পুরাতন ফোনেই থাকবে, এগুলো নতুন না ফোনে আনার প্রয়োজন নেই, আপনি শুধু আমার পিকচারগুলো এনে দিবেন। সিন পরিবর্তন হয়। পরদিন সকালে লিন আর জিন যখন নাস্তা করছিল তখন জিন বলে, আমি মিস্টার ওয়াংয়ের সাথে ছিলাম, উনি অনেক ভালো একজন লেডি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শুনতে পেরেছি, জানতে পেরেছি। এটা শুনে লিন বলে, ভালো হয়েছ, একদিনে তুমি তার ফ্রেন্ড হয়েছ। তারপর আমরা দেখতে পাই তারাও ব্রেকফাস্ট করার জন্য চলে আসে। যেহেতু তাদের বিজনেস ট্রিপ শেষ, তাই তারা মিস্টার লিনকে এখান থেকে দেশে ফিরতে বলে। তখন সে বলে সে ফিরতে চায় না, তার নাকি কিছু কাজ রয়েছে। এটা শুনে লিন মনে মনে ভাবে, তার কাজ রয়েছে এটা আমি জানি না। তখন মিস্টার ওয়ান তাকে বলে যে আমরা একসাথে গেলে অনেক ভালো হতো। তারপর তারা বেরিয়ে পড়ে তাদের শহরে যাওয়ার উদ্দেশ্যে। বারবার তারা লিনকে বলছিল একসাথে গেলে ভালো হতো, আপনারা যদি ট্রেনে আসেন আপনাদের অনেক কষ্ট হবে। কিন্তু লিন মোটেও রাজি হয় না। সে বলে তার নাকি অনেকগুলো কাজ রয়েছে, এগুলো কমপ্লিট না করে সে জায়গায় ফিরতে পারবে না, এগুলো কমপ্লিট করে সে চলে আসবে, তারা যাতে চলে যায়। তারপর মিসেস ওয়াং আর কি বলবে, তাদেরকে বলে, আচ্ছা, তোমরা তোমাদের ট্রিপ বা তোমাদের বিজনেস ট্রিপ এনজয় করো, আমরা আসছি। তাদেরকে বাই বলে তারা এখান থেকে গাড়িতে উঠে চলে যায়। তখন জিন লিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আজ আমরা কোথায় কোথায় বেড়াতে যাব। তখন লিন বলে, তুমি কোথায় কোথায় যেতে চাও বলো, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। তখন জিন অনেকগুলো জায়গার নাম বলে, আর তখন লিন তাকে উত্তর দেয়, একে একে আমরা সব জায়গায় যাব, কিন্তু ধীরে ধীরে শুরু করব।
প্রথমেই তারা চলে যায় একটি ফোনের দোকানে। এখান থেকে তারা কিছু ফোন কভার চুজ করে। লিন নিজের জন্য একটি ফোন কভার চুজ করে, যেটা ছিল বাদরের। এটা দেখে জিন হাসতে শুরু করে। লিন তখন বলে, হাসাহাসির কি হলো? জিন তার জন্য একটি সুন্দর কভার চুজ করলেও যেহেতু লিন তার জন্য বাদরের ফোন কভার চুজ করেছিল, এটা দেখে সে হাসাহাসি করে আর বলে, অফিসে আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। লিন বলে, এই ক্যারেক্টারটি আমার সবসময়ের অনেক পছন্দের ছিল, তাই যখন সামনে পেলাম তাই কিনে নিলাম। এটা তো খারাপ কিছু না, তাই না? আর বাদর তো ভালো জিনিস। তখন জিন বলে, হ্যাঁ অবশ্যই ভালো জিনিস, আমি কি খারাপ বলেছি? আর ভালোই হয়েছে আপনি এটা কিনেছেন। তারপর লিন জিনকে জিজ্ঞাসা করে, এখন কোথায় যেতে চাও? তখন জিন বলে, আচ্ছা এখন যদি আমরা একটি বোটানিক ল্যাবে যাই তাহলে কি হবে? জিন বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারি, আমরা কিছু গাছ কিনে নিয়ে আসতে পারবো। তারপর তারা ওই ল্যাবে চলে যায় আর অনেকগুলো গাছ কিনে নেয় তাদের অফিসের জন্য। তারপর তারা তাদের নিজেদের মতো করে সময় কাটায়, এক এক জায়গায় ঘুরতে যায় আর লিন তার ফোন দিয়ে জিনকে অনেকগুলো পিকচার উঠিয়ে দেয়। আশেপাশের সবাই তাদের দিকে তাকিয়েছিল। তারা সারা দিন সারা রাত অনেক সময় কাটায় আর অনেক এনজয় করে। তারপর আমরা লিনকে দেখতে পাই যে কিনা জিনকে তার রুমের বাহিরে দিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই সকালবেলায় তাদের ফ্লাইটের সময় হয়ে যায়, তারা নিজেদের জায়গায় ফিরবে। এখানে জিনের হাইট ফোবিয়া ছিল, যার কারণে তার ভয় লাগতে শুরু করে। সে লিনের হাতটি চেপে ধরে, এটা দেখে লিন অনেক বেশি খুশি হয়। কিন্তু জিন বেচারি ভয়ে একদম জড়সড় হয়েছিল। কিছুক্ষণ পর তারা ওই খাবারগুলো খায় যেগুলো তারা নিজে থেকে প্যাক করে নিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের শহরে পৌঁছে যায়। জিন তখন তাকে জানায় সে কিছু প্রার্থনা করতে চায়, একটি জায়গায় যেতে চায়। তারপর সে ওই জায়গাটিতে পৌঁছে যায়, যেই জায়গাটিতে সে তার বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিল আর সে প্রে করেছিল যাতে সে লিনের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারে। লিন তাকে বলে, এত মনোযোগ দিয়ে কিসের এত প্রার্থনা করছো? কি চাচ্ছ, আমাকে কি বলা যাবে? তখন সে বলে, না, প্রার্থনার কোনো কিছুই কাউকে বলা যায় না, এটা আমার পার্সোনাল বিষয়, আমার পার্সোনালি থাকতে দাও। তারপর লিন বলে, আচ্ছা তোমার পার্সোনাল বিষয় তোমার ভিতরেই রাখো। তারপর আমরা দেখতে পাই তারা অনেক সময় কাটায় একসাথে। সিন পরিবর্তন হয় অফিসে। জিন লিনকে অনেকগুলো কাজ দিয়েছিল, ওইগুলো সে সাথে সাথেই কমপ্লিট করে ফেলে। তারপর লিনের কাছে নিয়ে আসে। লিন কাজগুলো দেখে অনেক বেশি খুশি হয় আর তাকে ধন্যবাদ জানায়, বলে এত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার জন্য। তখনই ম্যানেজার তাদেরকে মিটিংয়ে ডাকে। তারপর তারা মিটিং অ্যাটেন্ড করে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। তার ছোট ভাইকে সে সবকিছু খুলে বলে। তখন তার ভাই বলে, তোদের মধ্যে কি চলছে বলতো? কারণ তুই বারবার শুধু লিন লিন করে বেড়াচ্ছিস, এতদিন তো তাকে পছন্দই করতি না। তাদের দুষ্টুমিষ্টি কাহিনী চলতেই থাকে। এদিকে জাংজি যখন ক্লান্ত হয়ে অফিস থেকে বাসায় ফিরে, তখন তার ছোট ভাই তাকে জানায় সে কোথাও ঘুরতে যেতে চায়, কারণ তাদের শীতের ছুটি দেওয়া হয়েছে আর এই ছুটিতে তারা যদি বেড়াতে না যায় আর কখনোই যেতে পারবে না। পুরো বছরটাই তাদের জন্য মিস হয়ে যাবে। তখন সে তাকে বলে, আচ্ছা আমি মায়ের সাথে কথা বলে দেখব ওই জায়গায় যাওয়া যায় কিনা। এদিকে আমরা লিন এবং তার কলিগদেরকে দেখতে পাই। তারা তাদের নিউ ইয়ার পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল। কাজে বিজি ছিল, তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে ছেলেটির উপর সবকিছু পড়ে যায়। ছেলেটি তার সাথে বদতমিজি করতে শুরু করে। তখন তার অন্য একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়। মেয়েটি তার ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে ছিল, কিন্তু মেয়েটি এখানে এত অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল যে জিনকে দেখে তার মনে হচ্ছিল সে হয়তো নর্মাল একটি মেয়ে। কিন্তু জিন এখানে নর্মাল থাকার চেষ্টা করে। ওই মেয়েটির কোনো জবাব না দিয়েই সে এখান থেকে চলে যায়। জিন বাসায় গিয়ে পুরো সত্যটা তার মাকে খুলে বলে তার সাথে কি কি ঘটেছে। সারাদিন যেহেতু সে ক্লান্ত ছিল, রাতের বেলায় ডিনারে সে একদম চুপচাপ বসে থাকে। লিন লক্ষ্য করে জিন অনেক ক্লান্ত, সে ঘুমের ঘোরে খাবার খাচ্ছে। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার। লিন এইভাবে চোখ বন্ধ করে করে ঘুমের ঘোরে খাবার খাচ্ছিল। বিষয়টি জিন এনজয় করে, তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। লিন তখন তাকে সারাদিনের তার ক্লান্ততা খুলে বলে সে কি কি করেছে সারাদিন। এইসব শোনার পর লিন বলে, তার মানে তুমি অনেক ক্লান্ত তাই না?
জিন তখন বলে, হ্যাঁ আমি অবশ্যই ক্লান্ত। জিন তাকে কিছু পিকচার দেখায়, বলে এইগুলো আমি তৈরি করেছি আমাদের মিটিং এর জন্য। লিনের তার এই কাজগুলো অনেক ভালো লাগে। সে যখন ফোনের স্ক্রিন দেখতে কিছুটা সামনে আসে তখন লিন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, যার কারণে সে পিছনে চলে যায়। লিন তার এইসব আচরণ দেখে হাসতে শুরু করে। সিন পরিবর্তন হয় পরদিন প্রোগ্রামে। প্রোগ্রামে অনেকগুলো বাচ্চা অংশগ্রহণ করেছিল, আর যাদের মধ্যে বিজয়ী ছিল তাদেরকে পুরস্কার দিচ্ছিল জিন। এইসব দূর থেকে দেখছিল জিন, তার অনেক বেশি ভালো লাগে। যখন সে তার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার নজর পড়ে লিনের দিকে। লিন তখন গাড়িতেই ছিল। লিন তখন তাদেরকে বলে, আচ্ছা তোমাদের কি লিফট দেওয়া যাবে? আমি এক কাজ করি, তোমাদের লিফট দিয়ে দেই। তখন দুই বান্ধবী বলে, না, আজ আমরা অনেক বেশি খাবার খেয়েছি, তাই আমরা হাঁটতে হাঁটতে বাসায় যেতে চাই। জিন আজ অনেক বেশি কাজ করেছে, আপনি তাকে নিয়ে যেতে পারেন। সে তার বান্ধবীদের দিকে অদ্ভুতভাবে তাকায়। কিছুক্ষণ পর সে লিনের গাড়িতে বসে ওঠে। তারপর আমরা জিনকে দেখতে পাই, যে কিনা লিনের সাথে অনেকক্ষণ গল্প করে। তারা একে অপরের সাথে সারা দিনের কাটানো ঘটনাগুলো মনে করছিল। তখন জিন তাকে জানায় যে সারাদিন আজ সে অনেক কষ্ট করেছে, সারাক্ষণ তাকে কাজ করতে হয়েছে, কিন্তু তারা কোনো কিছুই জিততে পারেনি, শুধুমাত্র লিনের জন্য। লিন তখন বলে, আচ্ছা আমি মানলাম আমি তোমাদের কোনো প্রাইজ জিততে দেইনি, তার বিনিময়ে তোমরা কি চাও? তখন জিন বলে যে যেহেতু আপনি আমাদের জিততে দেননি তাহলে ছুটির সময় আমাদের ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে। লিন তখন বলে, তুমি কেমন রেস্টুরেন্টে খেতে চাও? জিন তখন বলে, আমরা 5 স্টার রেস্টুরেন্ট ট্রাই করতে চাই। লিন বলে, আচ্ছা তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় জিনের চোখে একটি অনেক সুন্দর জায়গা পড়ে। সে জায়গাটিতে যেতে চায়। তখন লিন তাকে গাড়ি থামিয়ে ওই জায়গাটিতে নিয়ে যায়। আর জায়গাটি অনেক সুন্দর ছিল। তারা প্ল্যান করে এই জায়গাটিতে হাঁটাহাঁটি করবে। জিন জিজ্ঞাসা করে, আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে? আপনি নিউ ইয়ার কেন আপনার ফ্যামিলির সাথে সেলিব্রেট করলেন না? তখন সে জানায় কিছু বছর আগে তার বাবা মারা গিয়েছে। তারপর তার মা দ্বিতীয় বিয়ে করেছে, যার কারণে তার কোনো ফ্যামিলি নেই। তখন লিন তাকে বলে, তোমার না একটি জায়গা পছন্দ, মাউন্টেন কি যেন বলে। তখন সে বলে, হ্যাঁ আমার অনেক পছন্দের জায়গা ওইটা। তখন লিন তাকে জানায় যে আচ্ছা এই জায়গাটিতে তুমি এবার যেতে চাও? তখন জিন বলে, অনেক বছর ধরে যাওয়া হয় না, এবার যেতে পারি। তারপর তারা একটি ব্রিজের উপরে ওঠে, আর উপরে উঠে অনেক সুন্দরভাবে চাঁদ দেখতে থাকে। এখান থেকে চাঁদ অনেক সুন্দর দেখা যাচ্ছিল। লিন বলে, তোমার অপছন্দ পছন্দ সবকিছু আমাকে জানাতে পারো যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। জিন তখন বলে, আচ্ছা জানিয়ে দিব। তারপর তারা হাঁটতে হাঁটতে বাসার সামনে পর্যন্ত চলে আসে। জিন তখন তাকে বলে যে আমাদের আর নেক্সট ইয়ারে দেখা হবে, এই বছরে আর দেখা হবে না, কারণ কাল নিউ ইয়ার ছিল। এই জন্য মূলত সে এই কথাটি বলেছিল। কিছুক্ষণ পর সে তাকে বাই দিয়ে তার বাসায় চলে যায়। বাসায় সে তার দাদা দাদি এবং তার বাবার সাথে বসে খাবার খাচ্ছিল। তখন তার দাদা দাদি তাকে জিজ্ঞাসা করে সে ওই জায়গাটিতে কখন যাচ্ছে। মাউন্টেন যে একটি জায়গা সে বলেছিল, ওই জায়গাটির কথা সবাই জিজ্ঞাসা করছিল। তখন সে তাকে বলে যে তার মায়ের ফ্যামিলির সাথে সে যাবে। তখনই তার ছোট ভাই এখানে চলে আসে তাকে নেওয়ার জন্য, যার কারণে সে তার ছোট ভাইয়ের সাথে চলে যায়। ছোট ভাই সবার সাথে দেখা করে তারপর তার বোনকে নিয়ে তার মায়ের কাছে যায়। জিন তার মায়ের কাছে পৌঁছেও লিনের কথাই ভাবছিল আর বাহিরে সবকিছু দেখছিল। তার মনে পড়ছিল তার কথা, যে কিভাবে তারা সময়গুলো কাটিয়েছিল। এদিকে আমাদের লিনকে দেখানো হয়, যে কিনা তার মা এবং তার সৎ বাবার সাথে ছিল। তারা তখন তাকে জিজ্ঞাসা করে সে এইবার নিউ ইয়ার কোথায় সেলিব্রেট করতে চায়। তখন সে ওই মাউন্টেনের কথা বলে। এটা শুনে তারা বলে, আচ্ছা তাহলে এই জায়গাটি তো অনেক ভালো হয়, কাল সকালে আমরা সবাই চলে যাব ওই জায়গার উদ্দেশ্যে। এখানে তার সৎ বাবাও মোটামুটি ভালোই ছিল, তার সাথে ভালো আচরণ করত। করবেই না কেন, কারণ লিন তো অনেক টাকার মালিক ছিল। পরদিন আমরা জিনের ফ্যামিলিকে দেখতে পাই, তারা অলরেডি জায়গাতে চলে এসেছিল। জিন যেহেতু অনেকগুলো জামা কাপড় পরেছিল তাই তার ভাই তাকে অনেকক্ষণ চেরানোর চেষ্টা করে। তাকে বলছিল যে তাকে দেখতে একদম বালুকের মতো লাগছে। তারপর সব ভাই বোনের মধ্যে তাদের মধ্যেও গুমসুটি ঝগড়া হতে শুরু করে। সবাই মিলে তারা বাসে উঠে পড়ে। বাসে বসে বসে জিন লিনের সাথে কথা বলছিল। আর তার ভাই যখন তার কাছে এসে বসে তখন সে তার ফোনটি লুকিয়ে দেয়। আর তাদের মধ্যে কিছুটা দুষ্টুমিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়, যেটা প্রত্যেকটি ভাই বোনের মধ্যেই হয়ে থাকে। এদিকে রাত হয়ে যায়, তারা ফ্যামিলির সাথে সবাই হোটেলে পৌঁছে যায়।
পরদিন সকালে আমরা তাদের দুই ভাই বোনকে দেখতে পাই। অনেক এনজয় করছিল তারা, বরফের মধ্যে অনেক সময় কাটায়। তারপর তারা কিছু জামা কাপড় কেনার জন্য একটি শপিং মলে চলে যায়। তখনই এখানে জাংজি আর তার বন্ধুরা চলে আসে। জাংজিকে দেখে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে তাদের দিকে তেমন তাকায় না। তারা দুই ভাই বোন তাদের মতো শপিং করে। শপিং করা শেষ হলে তারা এখান থেকে চলে আসে। রাতের বেলায় সবাই মিলে স্কেটিং করছিল। জিন যেহেতু ভালো স্কেটিং পারতো না, তার ভাই তাকে নিয়ে বারবার মজা নিচ্ছিল। তার স্কেটিং একদমই ভালো ছিল না, সে একদমই পারছিল না। তার ভাই তাকে বারবার ওঠাচ্ছিল আর সে পড়ে যাচ্ছিল। তখনই এখানে জাংজির পুরো টিম চলে আসে। তারাও এখানে স্কেটিং করার জন্যই এসেছিল। জাংজির পুরো টিমকে দেখে তার তো মন আবারও খারাপ হয়ে যায়। জাংজির টিমের একজন মেম্বার তাকে এনে জাংজির ফোন দিয়ে দেয়, কারণ তাদের পিকচার উঠানোর ছিল। সেও কথা না বলে চুপচাপ তাদের পিকচার উঠিয়ে দেয়। তারপর জিনের ভাই জাংজিকে বলে, আচ্ছা আপনি কি আমাদের একটি পিকচার উঠিয়ে দিতে পারবেন? তারপর সে তার ফোন নেয় পিকচার উঠানোর জন্য। সে যখন তাদের পিকচার উঠাচ্ছিল তখন সে জিনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। সে পিকচার কম উঠাচ্ছিল, জিনকে দেখছিল বেশি। তখনই তার ফোনে লিনের টেক্সট চলে আসে। লিন তাকে জিজ্ঞাসা করছিল, তোমার দিনগুলো কেমন যাচ্ছে? তুমি কি ওই জায়গায় এনজয় করতে পারছো? আর তার টেক্সট দেখে তার মন খারাপ হয়ে যায়। সে রুমে এসেও একদম চুপচাপ বসে থাকে। রুমে যখন তোর ভালো লাগছিল না তখন সে বাহিরে গিয়ে বসে থাকে। তখনই তার মেয়ে ফ্রেন্ড তার কাছে এসে বসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার মেয়ে ফ্রেন্ডটি তাকে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি জিনকে পছন্দ করো, তাহলে কেন জিনকে সত্য কথা বলে দিচ্ছ না? এইভাবে কতদিন নিজের মনের কথা নিজের মনের মধ্যে লুকিয়ে বেড়াবে? আমার মনে হয় তুমি তাকে পাওয়ার চেষ্টাই করছো না। যদি তুমি একবার চেষ্টা করতে তাহলে হয়তো তুমি সাকসেস হয়ে যেতে। কিন্তু সে এখানে কোনো রেসপন্স করে না, মানে চুপচাপ বসে বসে তার বান্ধবীর কথা শুনছিল। জিন আর তার ভাই শপিং করে তাদের বাসায় ফেরে। তখন মা তাদেরকে জিজ্ঞাসা করে এত দেরি করে তারা বাসায় কেন ফিরলো। তখন সে জানায়, আমাকে দোষারোপ করে লাভ হবে না, আপনার ছেলেকে দোষারোপ করুন। সে ইচ্ছে করে আমার পুরো সময়টা নষ্ট করে দিয়েছে। এটা শুনে তার ভাই তাকে উত্তর দেয়, আমি তোর সময় নষ্ট করেছি? এই কথা বলতে পারলি তুই? তোর তো ভালো লাগছিল না, তোর তো মন ভালোই হয় না। তোর মন ভালো করার জন্য তোকে নিয়ে একটু ঘুরতে গেলাম, কিন্তু কি হলো? ফলাফল জিরো। তোর মন কখনোই ভালো হয় না, আর হয়তো হবেও না। তারপর মা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি কেনাকাটা করলে? তখন সে বলে, যাই কেনাকাটা করেছি কাল পরবো, কাল দেখে নিও, আজ কিন্তু বলতে পারবো না। তারপর তারা দুই ভাই বোন তাদের রুমের দিকে রওনা হয়। জিন রুমে গিয়ে তার ফোন হাতে নেয় আর ফোন চেক করতে শুরু করে। ফোনের মধ্যে সে ওই উঠানো পিকচারটি পায়। তখন তাদের জিয়াংহোর কথা মনে পড়ে যায়। জিয়াংহো তাদের পিকচারটি উঠিয়ে দিয়েছিল। সে পিকচারটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে তার ভাই তাকে কি বলেছিল। তার ভাই তাকে বলেছিল, এই ঠান্ডার মধ্যে আমার বোনকে দিয়ে তাদের পুরো ফ্রেন্ড স্টাফের পিকচার উঠিয়ে নিয়ে গেল। আর আমি কি পারতাম না আমার আর আমার বোনের একটি পিকচার উঠাতাম তাকে দিয়ে? তারও কষ্টটা ফিল করা উচিত যেটা আমার বোন করেছে। তখন সে তার ভাইকে বলে, কি রে তুই এত বুদ্ধিমান হয়েছিস, সেটা তো আমি জানতাম না। তখন সে বলে, আমি আমার বোনের জন্য সব করতে পারি। হ্যাঁ, এটাই আসলে ছিল একটি ভাইয়ের প্রমাণ। জিন তখন তাকে জানায়, তুই তো অনেক বড় হয়ে যাচ্ছিস ভাই। তুই যেইভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমার বড় ভাই। তখন সে তাকে বলে, তোর মনে যা ছিল তা বলে দেওয়া উচিত ছিল। আমার মনে হয় তাকে তোর বলে দেওয়া উচিত ছিল, এখন তুই আর তাকে পছন্দ করিস না। তারপর তার মনে হয় লিয়ের কথা। সে লিয়ের টেক্সটগুলো পড়তে শুরু করে। তারপর জিন তার ফোন রেখে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। আর মনে মনে ভাবে, মিস্টার জিন কি এতটাই বিজি যে কিনা আমাকে একটি কলও করতে পারছে না। তারপর ফ্রেশ হয়ে সে তার ফোন হাতে নেয় আর মনে মনে ভাবে, মিস্টার লিন কি সত্যি আমাকে টেক্সট করবে নাকি করবে না। সে তার ফোন হাতে নিয়ে দেখতে পায় যে সে যেই হোটেলে আছে ওই হোটেলের একটি পিকচার, আর সাথে লেখা ছিল, তুমি কি এই হোটেলে স্টে করছো? এটা দেখে সে মনে মনে ভাবে যে মিস্টার লি সত্যিই কি হোটেলে চলে এসেছে। তারপর সে বেলকানির দিকে দৌড়াতে শুরু করে। বেলকানির দিকে তাকিয়ে সে দেখতে পায় যে সত্যিই এখানে মিস্টার লি চলে এসেছিল। মিস্টার লিকে বরফের মধ্যে কিছু বানাতে দেখে, আর সে এখানে 1 মিনিটও আর দাঁড়ায় না। সে মিস্টার লির কাছে যাওয়ার জন্য তার রুমের দিকে দৌড়াতে শুরু করে। রুমের ভেতরে গিয়ে সে তার গরম কাপড়গুলো নিয়ে নেয়। তারপর সে আবারও দৌড়ে বের হয়ে যায়। তার ভাই তাকে লক্ষ্য করে আর মনে মনে ভাবে, ঘোড়ার মতো দৌড়ে সে কোথায় যাচ্ছে।
সে আসলে কি কোথাও যাচ্ছে? তারপর আমরা দেখতে পাই যে সে তার শীতের কাপড় লাগিয়ে মিস্টার লি এর কাছে চলে আসে আর পিছন থেকে মিস্টার লিকে ডাক দেয়। মিস্টার লি যখন তাকে দেখতে পায় তখন সেও পিছন ফিরে তাকায়। জিন তাকে এখানে দেখে কিছুটা ইমোশনাল হয়, সাথে অবাকও হয়, কারণ সে আশা করেনি যে মিস্টার লি তার সাথে দেখা করার জন্য এতদূর চলে আসবে। তখন সে তার দিকে এগোয় আর জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি কি আমার সাথে দেখা করার জন্য এতদূর এসেছেন? তখন মিস্টার লিন তার হাতের দিকে ওই ডলটি এগিয়ে দেয়, যেটা কিনা সে বরফ দিয়ে তৈরি করেছিল। তারপর সে তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি এখানে অন্য কোনো কারণে এসেছি? না, আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তোমাকে ফলো করে করেও বলতে পারো। তুমি কি খুশি হওনি? তখন সে বলে, হ্যাঁ, আমি অনেক বেশি খুশি হয়েছি। এই সারপ্রাইজটি আমার কাছে অনেক ভালো লেগেছে। জিন তখন তাকে জানায়, এই সারপ্রাইজ দেওয়ার জন্যই আপনি এতক্ষণ যাবৎ আমার কোনো টেক্সটের রিপ্লাই করেননি, তাই না? তখন সে বলে, হ্যাঁ। জিন তখন তাকে বলে, আমি তো ভাবছিলাম হয়তো আপনি আমাকে ইগনোর করছেন, কিন্তু এখানে তো ঘটনা পুরো উল্টোই ঘটে গেল। তখনই আমরা দেখতে পাই জিনের ভাই পিছন থেকে চলে আসে আর জিজ্ঞাসা করে, তোর সাথে এই ছেলেটিকে? এখানে লি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এটাই কি তোমার ভাই? তখন সে বলে, হ্যাঁ, এই হচ্ছে আমার ভাই। কিন্তু এখানে পিচ্ছিটি কিছুটা সন্দেহ হয়, তাই সে তার বোনকে জিজ্ঞাসা করে, ছেলেটিকে এটা আগে বল, আর তুই এত রাতে এই ছেলেটির সাথে কি করছিস? সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন তার মাথায় আসে যে সে তো স্কেটিং এর জন্য একজন টিচার করছিল। তখন সে বলে, তুই আর আমি মিলে একজন টিচার করছিলাম স্কেটিং এর জন্য, তাই না? তখন ওই লোকটিকে আমার চোখে পড়ে আর সে স্কেটিং অনেক ভালো জানে, তাই সে আমাকে স্কেটিং শেখাবে। যেহেতু উনি আমার সাথে দেখা করতে এসেছে ইন্টারভিউ দিতে, তাই উনার সাথে দেখা করতে আমিও চলে এলাম। তখন তার ভাই বলে, তাই এত রাতে? তারপর তার ওই ডলের দিকে নজর পড়ে আর সে তার বোনের দিকে একদম অদ্ভুত নজরে তাকায়। আসলে সে মূলত সন্দেহের চোখেই তার বোনকে দেখছিল। তার ভাই শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে উনি তোকে বরফের টয় দিল কেন? তখন লিন বলে যে এটা হচ্ছে আমার সিগনেচার টাইপ। তুমি যদি চাও আমি তোমার জন্য তৈরি করে দিতে পারি। তখন সে বলে, না থাক, আমার এসব প্রয়োজন নেই। আপনি আমার বোনকে তৈরি করে দিয়েছেন, এটাই বেশি। তাকে যদি ভালোভাবে স্কেটিং শেখাতে পারেন তাহলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তারপর মিস্টার লিন জিনকে জিজ্ঞাসা করে, সকাল কয়টার দিকে আসব? তখন সে তাকে জানায় 9টার দিকে আসলেই হবে। এখান থেকে লিন চলে যায়। তখন আমরা জিন এবং জিনের ভাইকে দেখতে পাই। জিনের ভাই জিনকে সন্দেহ করতে শুরু করে। বলে, আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কোনো না কোনো কিছু গাফলা রয়েছে। তুই 100% আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে বেড়াচ্ছিস, তাই না? তখন সে তাকে জানায়, না, এমন কিছু না, চল হোটেল রুমে চল। এদিকে আমাদের লিনকে দেখানো হয়। লিন যখন বাসায় ফিরে তার মা তাকে জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত সে কোথায় ছিল। তখন সে তার মাকে বলে সে একটি জব ইন্টারভিউ দিতে গিয়েছিল। মা জিজ্ঞাসা করে, তুমি এখানে ঘুরতে এসেছো, জব করতে নয়। হুট করে তোমার কি এমন জব পেয়ে গেলে যা তোমাকে করতেই হবে? তখন সে তাকে জানায় যে সে কি জব করতে চায়। মা তখন বলে, হ্যাঁ, পুরো ঘটনাই এখন আমি বুঝলাম। তুমি মূলত এখানে ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছো। মেয়েটির ফ্যামিলির সাথে কি তোমার কথা হয়েছে? তখন সে বলে, না, এখন পর্যন্ত তো মেয়ের ফ্যামিলির সাথে আমার কথা হয়নি, তবে কাল হয়তো হয়ে যাবে। অ্যাজ এ টিচার আমি তাদের সাথে কথা বলতে পারবো। তারপর তার মা তাকে জানায়, আচ্ছা, আমার বৌমার পিকচার কি আমি দেখতে পারি? তোমার ফোনটি আমাকে দিয়ে দাও, আমি কিছু দেখতে চাই। তখন সে বলে, মা, কি দেখবে তুমি? তখন তার মা জানায় যে আমি মেয়েটির পিক দেখতে চাই। মেয়েটি কেমন তা আমাকে জানতে হবে না? তখন লিন বলে, মা, এখন আপাতত আমি কোনো পিক দেখাতে পারবো না, কারণ আমার কাছে তেমন কোনো পিক নেই। যখন সে তোমার সামনে চলে আসবে তখন তুমি নিজে থেকেই তাকে দেখতে চিনতে পারবে। তখন তার মা বলে, আচ্ছা, তোমার যখন নিজেকে কমফর্ট ফিল হবে তখন তুমি আমাকে তাকে দেখিয়ে দিও। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই, যে কিনা সকাল সকাল তৈরি হয়ে যায়। তাকে নিচে তার আঙ্কেল ডাকছিল। সে দৌড়ে ব্যালকনির দিকে যায় লিনকে দেখার জন্য। যখন সে দেখতে পায় লিন নিচে চলে এসেছে, তখন সে এখান থেকে চলে যায় নিচে আসার জন্য। এদিকে আমরা লিনকে দেখতে পাই, যে কিনা তার ব্যালকনির দিকে তাকায়। তখন সে জিনকে না দেখতে পারলেও জিনকে যে সে পুতুলটি দিয়েছিল, আইসের পুতুল, ওই পুতুলটি সে দেখতে পায় ওই বারান্দায়। তখন সে বুঝতে পারে জিন হয়তো নিচে নামছে। কিছুক্ষণের মধ্যেই জিন তার আঙ্কেল আন্টি সহ পুরো ফ্যামিলির সাথে নিচে নেমে চলে আসে। তারপর সিন পরিবর্তন হয় গাড়িতে।
আন্টি লিন সম্পর্কে জিনের কাছে অনেকগুলো প্রশ্ন করে। তারপর সে পিছনে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি এই ছেলেটিকে কোথায় পেলে? জিন তখন বলে যে আমি তাকে অনলাইনে খুঁজে পেয়েছি। তার চাচি তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে। এতগুলো প্রশ্ন শোনার পর সে তার চাচির কানে কানে বলে, চাচা কিন্তু আপনার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, তাই এইসব বাদ দিয়ে অন্য কথা নিয়ে চিন্তা করুন। তারপর আন্টি তাকে জানায়, আচ্ছা, উনি আমাদের কাছ থেকে পেমেন্ট কত নিবেন? এটা শোনার পর লি পেছন ফিরে তাকায় আর সে জিনের দিকে তাকিয়ে বলে, পেমেন্ট আসলে নির্ধারিত নেই। আমার সাথে ওনার কথা হয়েছিল, যদি আমি ওনাকে ভালোভাবে স্কেটিং শেখাতে পারি তাহলেই আমি ওনার কাছ থেকে টাকা নিব, আর যদি না শেখাতে পারি তাহলে কোনো টাকার প্রয়োজন নেই। এটা শুনে পুরো ফ্যামিলি অবাক হয়, মানে আজ পর্যন্ত তারা এমন ডিল দেখেনি। তখন জিনের মা তাকে জানায়, আচ্ছা বাবা, আমি তোমাকে কি নামে ডাকবো? তখন লি তাকে নিজের নামটা জানায়। তারপর তারা দেখতে দেখতে স্কেটিং এর জায়গায় চলে আসে। সবাই সবার দল বানিয়ে নিয়েছিল যে কে কার সাথে স্কেটিং করবে, কিভাবে করবে। আর যারা পারতো না তারা শেখার জন্য প্রস্তুত ছিল। তখন তাদের মা এবং চাচি মিলে চলে যায় আঙ্কেলের সাথে স্কেটিং করতে। শুধুমাত্র লিন আর জিন দেখে যায়। তখন লিন তাকে বলে যে আমি তোমাকে ঠিকঠাক ভাবে শিখিয়ে দিব। জিন অনেক বেশি ভয় পায়, সে ঠিকঠাক ভাবে স্কেটিং করতে পারতো না। লিন তাকে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করে, সে তাকে প্রত্যেকটি স্টেপে ফলো করতে বলে। সে ওইভাবেই স্টেপগুলো ফলো করে ধীরে ধীরে এগোচ্ছিল। তখনই তার ভাই এখানে চলে আসে আর তাকে জানায় যে এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে হবে না, আমাকেও স্কেটিং শেখাতে হবে। তখন জিন তাকে জানায়, তুমি অনেক ভালো স্কেটিং পারো, এখন কেন তুমি স্কেটিং শিখতে চাও? তখন তার ভাই বলে, হ্যাঁ, এখন বুঝলাম, হ্যান্ডসাম ছেলে পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। না হয় এতক্ষণ আমাকেই বলতে যে স্কেটিং শেখানোর জন্য। তারা সবাই যখন স্কেটিং করছিল কিছুটা দূরে জাংজি এবং তার বন্ধুরা এখানে এসেছিল। তখন তাদের মধ্যে একজনের নজর পড়ে জিনের দিকে। জিনকে দেখে জাংজির অনেক বেশি খারাপ লাগে। সে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার বান্ধবী তাকে জানায়, দেখো তোমার বন্ধু কি সুন্দর করে স্কেটিং করছে, তাও আবার তার সাথে তার বয়ফ্রেন্ড রয়েছে। এখানে সে অনেক সুন্দরভাবে স্কেটিং গুলো করছিল। সে এখন মোটামুটি স্কেটিং শিখে যায়। এদিকে জাংজির একজন বন্ধু তাকে এতটাই তেড়ে আসে যে সে পড়ে যেতে চায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এদিকে লি জিনকে বাঁচানোর জন্য একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়েছিল। সে যখন তার দিকে আসে তখন সে তাকে ধরে ফেলে, যার কারণে সে আর স্লিপ খেয়ে পড়তে পারে না। জাংজি এইসব দেখে সহ্যই করতে পারছিল না। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এইসব দেখে জেলাস ফিল করছিল। এদিকে জিন আর লি তাদের মতো অনেক এনজয় করে। তারা অনেক সুন্দর সুন্দর সিনারি উপভোগ করছিল, তাও আবার বসে বসে। এদিকে জাংজি তো তাদের দেখে জালাস ফিল করছিল। একসাথে কেন জানি না তাদের সে দেখতেই পারছিল না। তাদের দুইজনের লক্ষ্য ছিল স্কেটিং করতে করতে তারা নিচের দিকে আসবে। তারা ঠিক এমনভাবেই স্কেটিং করে। একে অপরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক বেশি খুশি, কারণ তারা অনেক সুন্দরভাবে স্কেটিং করতে পারছিল। জিন অনেক সুন্দরভাবে স্কেটিং করে আর লিন তার ভিডিও বানায়। সিন পরিবর্তন হয়, তারা সবাই একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। মিস্টার লিন সবার সাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন তার মা তাকে দেখতে পায়। হোটেলে যখন তার মা তাকে দেখতে পায় তখন তার মা সিদ্ধান্ত নেয় তার সাথে গিয়ে কথা বলবে। মানে সে মূলত চাচ্ছিল তার হবু বউকে দেখতে। তাই সে এখানে যাওয়ার রাস্তাও খুঁজে নেয়। এদিকে আমরা ওই আন্টিকে দেখতে পাই যে কিনা তাকে প্রশ্ন করছিল যে সে কোন শহরে কাজ করে। সে যখন শহরের নাম বলে তখন আন্টি বলে, আরে আমাদের মেয়েও তো ওই শহরেই কাজ করে, তুমি কোন কোম্পানিতে কাজ করো কি করো আমাদের বললে ভালো হতো। তখনই সে আন্টিকে ভালো ভালো খাবার সার্ভ করতে শুরু করে, বলে এই খাবারগুলোর টেস্ট অনেক ভালো, আপনি ট্রাই করতে পারেন। এদিকে আমরা জিনের মাকে দেখতে পাই যে কিনা হোটেলে চলে এসেছিল আর সে মূলত তার ছেলের সাথে কিভাবে কথা বলবে এই প্ল্যান করছিল। কিছুক্ষণের পরই তার ছেলের কাছে গিয়ে সে বলে, আচ্ছা আপনি মিস্টার লি নয়? লি যখন তার মাকে দেখতে পায় তখন তার মুখ দিয়ে খাবারই নামছিল না, সে তো শুধু কাশতে শুরু করে। এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তার দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে মহিলাটিকে। তখন সে তাকে জানায়, আপনি না আমাকে বলেছিলেন আপনি আমাকে স্কেটিং শেখাতে পারবেন না, তার মানে এই ফ্যামিলি আপনাকে হয়তো বেশি টাকা দিয়েছে তাই না, এই জন্য আপনি তাদেরকে স্কেটিং শেখাতে চলে এসেছেন।
তখন জিন মনে মনে ভাবে যে মিস্টার লি তো কখনোই কাউকে স্কেটিং শেখায়নি বা সে তো এইসব জব করে না, তাহলে এই মহিলাটিকে। তখনই এখানে লিনের সৎ বাবা চলে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে। যেহেতু তার কাছে এখন আর কোনো রাস্তা ছিল না, তাই সে সত্যটা বলে দেয়। তখন সে সবার উদ্দেশ্য করে বলে, উনি আমার মা আর উনি আমার স্টেপ বাবা। তখন তারা তাদের সাথে পরিচিত হয়। আর এখানে লিন বলে যে, আপনি যাকে দেখতে চেয়েছিলেন জিন, সে হচ্ছে জিন আর এটা হচ্ছে জিনের ফ্যামিলি। তখন মা জিনের দিকে তাকায় আর মুচকি হাসে। তার জিনকে অনেক বেশি ভালো লাগে। আর সে এটা পরিচয় করিয়ে দেয় জিন তার কলিগ। যখন সে বলে যে জিনের সাথে সে জব করে, তখন সে অবাক হয়ে যায়। আর জিনের ভাই তখন তাকে বলে, তুই এখন আমার সাথেও মিথ্যে বলা শুরু করে দিয়েছিস। তখন সে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তুমি আমাকে কোন জালে ফাঁসিয়ে দিলে। লিন তখন বলতে শুরু করে যে, আমি এখানে আমার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এসেছিলাম। আমার ভুলবশত জিনের সাথে দেখা হয়ে যায়। তারপর আমি আর জিন মিলে আপনাদের সাথে এই প্র্যাঙ্কটি করি। আশা করি এতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। এখানে জিন কি বলবে কিছুই বুঝতে পারে না। এদিকে আমরা জিনের মাকে দেখতে পাই, যে কিনা লিনের মায়ের ফেসের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর তার নাম ধরে ডাক দেয় আর বলে যে, কেমন আছেন আপনি? তখন সেও দেখতে পায় যে তাকে নাম ধরে ডাকছিল। এখানে আমরা বুঝতে পারি যে জিনের মা আর লিনের মা পূর্ব পরিচিত। হয়তো তারা একে অপরকে অনেক আগ থেকেই চেনে, কিন্তু কিভাবে চেনে এটা আমাদের বলা হয় না। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই, যে কিনা তার বাসায় বসেছিল। তার বাসার প্রত্যেকটি মেম্বার তাকে প্রশ্ন করতে শুরু করে যে লিনের সাথে তার কেমন সম্পর্ক, সে তাকে কিভাবে চেনে, তাদের পরিচয় কতদিনের, মানে অনেক ধরনের প্রশ্ন করছিল। তখন তার চাচি তাকে জানায়, সে কি তোমাকে পছন্দ করে, এটা কি তোমাকে কখনো বলেছে? তখন জিন বলে যে না, এমন কিছু নয়, সে আমার বস আর আমি তার এমপ্লয়ি, তাছাড়া আর কিছুই না। তার পুরো ফ্যামিলি তাকে জিজ্ঞাসা করে সত্যটা বলার জন্য। সে সবার দিকে একবার একবার করে তাকায় আর বলে যে হ্যাঁ। জিনের মুখে হ্যাঁ বোধক আনসার শুনে সবাই এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। জিনের ভাই তখন তাকে জিজ্ঞাসা করে, এটা কি তোর ওই বস, যে বসকে তুই একদমই পছন্দ করতি না? তখন সে বলে হ্যাঁ। তখন তার আঙ্কেল বলে, হ্যাঁ, তুমি যে লি নামের ছেলেটিকে পছন্দ করেছো, সে অনেক ভালো ছেলে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তার দাদা তেমন ভালো লোক নয়, তুমি কি তার সম্পর্কে কোনো কিছু জানো? তখন সে বলে, হ্যাঁ, আমি এতটুকু জানি, তার বাবা কিছু বছর আগে মারা গিয়েছে। তারপর তার মা আরেকটি বিয়ে করে, আর উনি ছিলেন তার সৎ বাবা। তখন তারা বলে যে, এইসব তো আমরাও জানি, তবে একটু খোঁজ খবর নেওয়া উচিত। এদিকে আমাদের লিনকে দেখানো হয়, যে কিনা তার মায়ের কাছে দাঁড়িয়েছিল। তার মা তাকে বলে যে মেয়েটি আসলেই দেখতে অনেক সুন্দর, আর মেয়েটিকে হারানোর চেষ্টাও করো না, সবসময় তাকে নিজের কাছে আগলে রাখার চেষ্টা করবে। এখানে যেহেতু তার মা হ্যাঁ বলে দিয়েছিল, এটা তার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। লিন এখানে অনেক খুশি হয়ে যায়।